রাজধানীতে বাস কাউন্টারের টেবিলের ভেতরে মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই, বাবা মার খোঁজে পুলিশ। আধিপত্য বিস্তারের জেরে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। উপনির্বাচনে প্রার্থী বদলের দাবিতে নওগাঁয় বিক্ষোভ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ নির্মাণ কাজ। ক্ষতিপূরণ না দিয়েই জমি অধিগ্রহণের অভিযোগ। ভাঙা হয়েছে বেশ কিছু স্থাপনা। উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে 1,500 টন রূপালী ইলিশ, গেল বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এবং লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচে হারল প্যারিস সেন্ট জার্মেই। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার সহ 5 ফুটবলার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারের টেবিলের ভেতর থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে ফেলে গেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। যারা শিশুটিকে পেয়েছেন তারাই নিতে চান 2 মাসের ছেলেটির দায়িত্ব। গোটা গোটা চোখ আর তুলতুলে গাল, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে গোলাপি ঠোঁট দুটো। সব মিলিয়ে পুরো চেহারায় এক অদ্ভুত মায়া। বাবার আদর দিয়ে কোলে শুয়ে 2 মাসের শিশুটিকে ফিডারে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন হোটেল বাবুর্চি হারুন, কিন্তু ছোট্ট শিশুটি তার ছোট চোখ দিয়ে যেন অন্য কাউকে খুঁজছে। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন সহ কয়েকজন। রোববার রাতে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। একজন এখানে বসছে, একজন এখানে বসছে। বসার পরে ওরা মনে করেন যে বাচ্চাটা যখন কাঁদতেছে তখন এই বাক্সটা এভাবে উঠে দেখে কি ভিতরে একটা বাচ্চা, তখন এইভাবে ধইরা দোকানের দিকে নিয়ে গেছে, দোকান থেকে থানায় নিয়ে গেছে, থানা থেকে ঢাকা মেডিকেল। না আল্লাহ জানে কেন এখানে রেখে গেছে, কি আসে বিষয়। এখানে অনেক তো মহিলারা পাগল ছাগল অনেক মহিলা থাকে, অনেককে জিজ্ঞাসি যে বাচ্চাটা কার, কেউ বলতে পারে না। ঘুমোচ্ছিল তো প্রথমে আলাপ মানে ওরা এখানে হজা গেছে রে চিকুর দিয়েছে। আমি তাড়াতাড়ি নিজে একা একা গামছা নিয়ে এসেছি, তাড়াতাড়ি আনি, তারপরে আমি ওরে দিয়া গামছা দিচ্ছে ওরা। তো শিশুটিকে নিজের কাছে রেখে 2 মেয়ের সঙ্গে বড় করতে চায় হারুন নিজেই। আমি খুব আতঙ্ক হয়ে গেছে যে বাচ্চাটার ওই জায়গায় দেওয়া, আমার চোখে অবশ্যই পানি চলে আসছে। হ্যাঁ, এটা কীভাবে সম্ভব? একটা বাচ্চা একটা ডয়ারের ভিতরে বাচ্চাটারে পালায় চলে যাবো মানুষ, তার কাছে কেমন থাকবো জানেন। আমি মনে করি আমার তো ভালো থাকবো না, আমার বাচ্চা যেমন আছে আমার বাচ্চার সঙ্গে ভালো রাখবো। আগে 2টা মেয়ে আর এখন একটা ছেলে, আমার আর বাড়তি পরিবারের প্রয়োজন নাই। রমনা থানা জানিয়েছে শিশুটিকে আইনের মাধ্যমে তারা আগ্রহী কারো কাছে হস্তান্তর করবে। কর্তব্যরত ডাক্তার বলেছেন যে সে শারীরিকভাবে এখন সুস্থ। আমরা মহামান্য আদালতের সিদ্ধান্তের উপর ওয়েট করব, আর বাচ্চার অরিজিনাল বাবা মাকে এটাও ফাইন্ড আউট করার চেষ্টা করব, ওইখানে আসলে কে রেখে গেল, কিভাবে রেখে গেল, পরিবার স্বাবলম্বী কিনা আর্থিকভাবে, এবং এই বাচ্চাকে লালন পালনের সক্ষমতা তার আছে কিনা। কোর্ট যেটা ভালো মনে করবেন, কোর্ট যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা বাস্তবায়ন। তবে ফার্স্ট রেসপন্ডার হারুন অবশ্যই তার প্রতি আমাদের সিম্প্যাথি থাকবে। পুরোপুরি সুস্থ থাকায় শিশুটিকে রমনা থানায় নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কতটা অমানবিক ও মনুষ্যত্বহীন হলে এভাবে নিজের একটি ফুটফুটে শিশু বাচ্চাকে বাক্সের মধ্যে রাস্তায় ফেলে যেতে পারে একটি পরিবার। তাই সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক অবক্ষয় দূর করতে না পারলে সমাজ থেকে এসব অপরাধ দূর করা যাবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বনানীর এক বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 17 বছরের লিজাকে নির্যাতনের পর ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। এ ঘটনায় ফ্ল্যাট মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও স্বজনরা জানায়, রোববার দুপুরে বনানীর 1 নম্বর রোডের বাসায় গলাকাটা লাশ রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাস্তা ও গেট অবরোধ করে এলাকাবাসী। এ ঘটনায় ফ্ল্যাট মালিক দেলোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ। তবে ফ্ল্যাট মালিকের দাবি, দুপুর 12টার দিকে কোনো সাড়া শব্দ না পেয়ে গৃহকর্মী লিজার কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন সে। ফ্ল্যাটে সিসিটিভির ফুটেজে দেখা যায় পরিবারের সদস্যরা অস্থির হয়ে ছোটাছুটি করছেন। পরে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। আমি গিয়ে উকি দিলাম, দেখলাম যে ওইখানে ও মাটিতে শুয়ে আছে। ফ্যানের মধ্যে একটা ঝুলে আছে, আর ওর চেয়ারটা ওইখানে। হঠাৎ করে উনি ফোন দিয়ে বলছে যে ওকে নেওয়ার জন্য।
তখন জিজ্ঞাসা করছি, বলছে যে ও নাকি পাশ নিয়েছে। এই বাসায় আগেও কাজ করেছেন এমন গৃহকর্মীরা দাবি করে ফ্ল্যাট মালিক রানা ও তার ছেলে নেশা করে গৃহকর্মীদের উপর নির্যাতন করে। নিহতের স্বজনরা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এর বাসায় আমিও কাজ করছি, ও খালি মদ মুদ খায় দেয়, ওই মাইয়াকে যদি একটু কাজ বেঁচে কয় এগারো মাইর ধরে এরকম করে। ট্যাঙ্কগুলা একবারে বিক্রি হয়েছে এইভাবে যেন নামাইছে, ওই দড়িগুলা যে লাগিয়ে ঝুলিয়ে রয়েছে মাটির সাথে। তো এটা তো ফাঁসি মারা হইতে পারে না, ওনার আর শরীরে দাগ দুগ আছে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সচরাচর যে দাগগুলো পেয়ে থাকি, তো সেইখান থেকে কিছুটা ব্যতিক্রম আমাদের কাছে মনে হয়েছে, কারণ গলাতে দুটি দাগ আছে। এই প্রশ্ন আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এখন ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সিক ডিপার্টমেন্ট এটাকে পোস্টমর্টম করেই বলে দিবে যে প্রকৃতপক্ষে মৃত্যুর কারণটা কি। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার 5 ভাই বোনের দরিদ্র পরিবারের মেয়ে লিজা গত 2 মাস আগে বনানীর এক বাসাতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। দুদিন আগেও লিজার সঙ্গে মুঠোফোনে কথা হয় পরিবারের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মাদকের নেশায় বুধ আশুলিয়ার তরুণরা। করোনা সংক্রমণের সময়ে অন্য নেশার চেয়ে সহজলভ্য হচ্ছে গাঁজা। সেই সাথে ইয়াবা ও ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ছেন গার্মেন্টস শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ। উপজেলা প্রশাসন মাদকের ভয়াবহতার কথা স্বীকার করে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনার কথা বলছেন। করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় কিশোররা দিনে দুপুরে মাদকের নেশায় ব্যস্ত। আশুলিয়ায় রাজনৈতিক নেতা, গার্মেন্টস শ্রমিক সহ নানা বয়সী মানুষের মাদক সেবনের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি কিংবা গোপন ক্যামেরায়। বাবা কত করে পিস? 3 টাকা পিস। সরেজমিনে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বস্তি, পরিত্যক্ত বাড়ি, অতীত থাকা কাশবনের ঝোপঝাড়ে বিকেল হলেই বাড়ে মাদকাসক্তদের আনাগোনা। এ সময় মাদক কিনতে আসা তরুণ ও মাদক বিক্রির চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। মাদক শিল্পীরা বলছে এটা যেমন সহজলভ্য তেমনি সেবনেও নেই কোনো বাধা। গাঁজা, ইয়াবা, হিরোইন সব এভরিথিং সব পাওয়া যায়। আগে তো নিত 10 টাকা, এখন 50 টাকা। কেউ কিছু করে না, তো প্রশাসন কেউ কিছু করে না। প্রভাবশালীদের ভয়ে মূল হোতাদের পরিচয় প্রকাশ করতে চান না এলাকাবাসী। সে অনেকে ফিটিং খাইয়েও চলে যায় এখান থেকে, যে ক্রিকেটে পয়সা নিয়ে যায়, ক্রিকেটে মোবাইল নিয়ে যায়। এই প্রতিবাদ করার লোককে এখানে কারা কি ডাকে প্রতিবাদ করে। আমাদের এটা তো মোটামুটি নাম আছে মেলা আগের থেকে, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে এগুলা। বস্তি খালি কয় বস্তি বস্তি, বস্তির কে বেছে এটা ধরতে পারে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাদকের ভয়াবহতার কথা স্বীকার করে শীঘ্রই প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন। আইন শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টি আলোচনা করেছি। আমরা সপ্তাহে অন্তত 3 দিন এই মাদকের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। এই বিষয়ে প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। শ্রীপুর, চক্রবর্তী, ভাদাই, ডেন্ডাবর, পলাশবাড়ি, কুরগাঁও, নয়ারহাটি, ছোট বড় মিলিয়ে প্রায় 1/2 মাদকের আখড়া রয়েছে। সময় সংবাদ, সাভার। আধিপত্য বিস্তারের জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা প্রশাসনের এক কর্মচারী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষ চাপাচ্ছে বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু এবং সাবেক আইজিপি ও এমপি নূর মোহাম্মদের সমর্থকরা। এদিকে উপনির্বাচনে প্রার্থী বদলের দাবিতে নওগাঁয় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের একাংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আইসিটি আইনের মামলায় জামিনের পর রোববার ঢাকা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যান সদ্য বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। তাকে সংবর্ধনা দিতে সেখানে জড়ো হন কয়েকশো নেতাকর্মী। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক আইজি নূর মোহাম্মদের সমর্থকরাও উপজেলা পরিষদের সামনে জড়ো হন। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। চেয়ারম্যানে বসার আর কোনো সুযোগ নাই বিদায় সে দীর্ঘদিন পরে বিভিন্ন মামলা মোকদ্দমা ছিল, ওইখান থেকে বের নিয়ে আজকে উপজেলায় আসার চেষ্টা করছিল, বিভিন্ন পেশি শক্তি ব্যবহার করেছে। উচ্চ আদালত আমার পক্ষে রায় দিয়েছেন এবং পাকুন্দিয়ার জনগণ আমাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আসছেন। অথচ থানাঘাটে ব্যারিকেড, বটতলা ব্যারিকেড, যে সন্ত্রাসীরা যারা এমপির কথা, এমপির বাসায় কালকে মিটিং হয়েছে, একজন এমপি নৌকার প্রার্থীর বিরুদ্ধে এইভাবে সে অবস্থান নিতে পারে না। এটা ঘৃণা জানাই
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে আহত হন উপজেলা প্রশাসনের এক কর্মচারী সহ বেশ কয়েকজন। নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে প্রার্থী বদলের দাবিতে রোববার আত্রায়ে রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের একাংশ। এতে ২ শতাধিক মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা নওগাঁ ৬ আসনের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলালের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগ তোলা হয় মানববন্ধনে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচন আসলে বেড়ে যায় অভ্যন্তরীণ কোন্দল, কখনো কখনো তা রূপ নেয় সংঘর্ষে। যদিও এ নিয়ে দলের নেতাদের ভেতরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়ন বাণিজ্যের কথা অনেকেই সরাসরি বলতে রাজি না হলেও শীর্ষ নেতারা বলছেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। ছোটখাটো দলীয় সংঘর্ষকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন তারা। এদিকে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন বিভেদ মেটাতে আর্থিক লেনদেন থেকে বেরিয়ে আসতে হবে বিএনপিকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি রাজনীতির প্রেক্ষাপটে অনেকটা কোণঠাসা থাকলেও দলীয় কোন্দলের কারণে এবার আলোচনায়। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে না উঠতেই নানা অভিযোগে বিভেদ এখন প্রকাশ্যে এসেছে দলটিতে। ছোটখাটো কোন্দল রূপ নিচ্ছে সংঘর্ষে। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দলটির অনেক নেতাকর্মী মনে করেন দলীয় কোন্দল মূলত অযোগ্যদের মূল্যায়ন ও যে কোনো নির্বাচনকে ঘিরে মনোনয়ন বাণিজ্যই দায়ী। কমিটি গঠনের সময় এবং নমিনেশনের সময় এই কিছু লোকের আবির্ভাব ঘটে এবং তারা তখন পার্টি অফিসে বইরে যায় এবং মারামারি ধরাধরি পিটাপিটি করে। আমার কথা হইল যাদের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা নাই তারা যাতে নমিনেশন না চেতে পারে সেই ধরনের দলীয় একটা সিদ্ধান্ত থাকা দরকার। ছোটখাটো সংঘর্ষকে স্বাভাবিক বলে মন্তব্য করলেও মনোনয়ন বাণিজ্যকে উড়িয়ে দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। বলেন চাহিদা পূরণ না হলেই অভিযোগ আসে দলের ভেতর থেকেই। রাজনীতিকে ডিফেম করার জন্য নমিনেশন বাণিজ্য করা হয়। নমিনেশন বাণিজ্যটা হয় না। যে আসে সে তো ত্যাগী, সেই জেল খাটছে, সেই অত্যাচারিত হয়েছে। ক্যাপাবল যাকে দেওয়া হবে তাকে চুজ করি আমরা। তাহলে কেন এই ধরনের অভিযোগগুলি আসে? কোন দলে নেই সেই অবস্থাতে যদি দু একটা এই টোকাটকি থাকে হয়, এটা সব অবাক হওয়ার কিছু নাই। সংসারে 10 ছেলে রাজনীতি করে, তাদের যদি সুবিধা মতো হয় তাহলে তারা বলে ভালো, আর যাদের সুবিধা মতো তারা বলে ভালো না। তবে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ বলেন সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখতে অনৈতিক পথ থেকে বের হয়ে আসতে হবে বিএনপিকে। যা রটে তার কিছুটা সত্যও বটে, হয়তো কিছু না হলে এটা রটবে কেন? পার্টিতে এই টাকার সুযোগটা যারা করে দিচ্ছে এটাও তাদের ইনভেস্টিগেশন করা উচিত। কেন এইসব কথা উঠছে, কেন একটা অপপ্রচার হইতেও পারে, আবার অপরপক্ষে টাকা পয়সা দিয়েছে কিনা প্রশ্নটা থেকেই যাচ্ছে। এ ধরনের কোন্দল থেকে বের হয়ে আসতে গেলে গণতান্ত্রিক উপায়ে দলীয় কাউন্সিলের বিকল্প নেই বলে মত দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা বহুমুখী সেতুর সাথে সরকারি সিদ্ধান্তে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ নির্মাণ কাজ। দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণের তালিকায় থাকা মালিকদের ক্ষতিপূরণ না দিয়েই স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও প্রশাসনের চাপে তা ভেঙে ফেলা শুরু করেছে স্থানীয়রা। এতে ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জমির মালিকরা, যদিও জেলা প্রশাসন বলছে সবাই পাবে ন্যায্য ক্ষতিপূরণ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, কুতুবপুর, মাতবরের চর, পাঁচচর, সন্ন্যাসীর চর ও দত্তপাড়া ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ। কাজও চলছে দ্রুত গতিতে। রেলপথের জন্য প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে 6টি ইউনিয়নের 18টি মৌজার অন্তত 500 জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে গাছপালা, ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও প্রশাসনের চাপে তা ভেঙে ফেলছে স্থানীয়রা। তবে তারা জানেন না কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন তারা, কিংবা ক্ষতিপূরণের তালিকায় তাদের নাম রয়েছে কিনা। আমাদের এখানে সম্পূর্ণ ঘর দরজা ছিল, আমরা সব ভেঙে দিয়েছি, কিন্তু আমাদের অন্তত ক্ষতিপূরণ কি দেবে না দেবে সরকার আমরা কিছু জানি না। আমি বললাম যে আমরা তো বিল পাইনি, এখন আমরা ঘর ভাঙবো কেন, মানে ভেঙে দিতে হবে। তা আমাদের বিল
বিল আপনারা পাইবেন। জমির মালিকরা ক্ষতিপূরণের প্রকৃত অর্থ থেকে যাতে বঞ্চিত না হয় এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিক কমিটি। জেলা প্রশাসন সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই তাদেরকে আশ্বস্ত করবেন যাতে করে তারা সুনির্দিষ্টভাবে তাদের সুনির্দিষ্ট যে ক্ষতিপূরণ যাতে পায় সে ব্যাপারটি নিশ্চিত করার জন্য। অবশ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিজ নিজ এলাকায় গিয়েই ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তারা যেন কোনো দালালের খপ্পরে না পড়ে বা তারা যে জেনুইন টাকাটাতে আমরা একদম স্পটে যেয়ে তাদেরকে দিতে চাই। জেলা প্রশাসন থেকে সবশেষ 7 ধারার নোটিশ দেয়া হয়েছে, কিন্তু বিধি রয়েছে 8 ধারা নোটিশ দেওয়ার পরে স্থাপনা সরিয়ে নেয়ার। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ইতোমধ্যে 157 কোটি টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সময় সংবাদ, মাদারীপুর। নাব্য সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল, তবে অব্যাহত রয়েছে ড্রেজিং। এদিকে বালুর বস্তা ফেলেও ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। করাল গ্রাসে ক্রমেই বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। নতুন 3 নম্বর ফেরিঘাটও রয়েছে ঝুঁকিতে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। দুদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর দুপুরে বন্ধ হয়ে গেছে আবারও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের ফেরি চলাচল। লৌহজং টার্নিং এর মুখে নাব্য সংকট দেখা দেয়, এখন চলছে ড্রেজিং। ছোট 4টা ফেরি চলাচল করতেছিল, সেগুলো সাময়িক বন্ধ আছে। ড্রেজারের সাথে কথা হয়েছে, ওনারা বলেছে স্বল্প সময়ের মধ্যে ড্রেজার সরিয়ে নেবে। ড্রেজার সরিয়ে নিলে আগের মতোই শুধুমাত্র ছোট ফেরিগুলো চলাচল করবে। এদিকে পদ্মার তাণ্ডবে ঝুঁকির মধ্যে শিমুলিয়ার নতুন 3 নম্বর ঘাট। ভাঙনের মুখে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। রাতে শুনি যে ভাঙতেছে, সকালবেলা এসে দেখি যে ভেঙে নিয়ে গেছে। আর আমরা দেখলাম যে বিলীন অবস্থা, কিছু নেই। আমরা যে বাড়ি করলে কই যামু, এখন নিজস্ব জায়গা জমি নাই। 3 নম্বর ঘাটের যে ভাঙনের যে পরিস্থিতিটা, এটা একটা বিশাল ভয়ঙ্করের ভিতরে এবং আতঙ্কের ভিতরে। দোকানদার যারা আছে বা ঘাটের পথচারী যারা, সবাই আমরা আতঙ্কের ভিতরে আছি এবং বিপদ সম্মুখে আছি। পদ্মার এই প্রবল স্রোত এবং ভাঙন থেকে ঘাট রক্ষায় ফেলা হচ্ছে শুধু বালুর বস্তা। গতকাল রাত থেকে ভাঙনের ফলে এ পর্যন্ত প্রায় আমাদের আরও 3 থেকে 3.5 একর, টোটাল আমাদের 6 থেকে 6.5 একর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের যে 29 একর জায়গার ভিতরে আমাদের এখন 23 একর জায়গা আমাদের রয়েছে। গত 2 মাসে 3 দফা ভাঙনের কবলে শিমুলিয়া এখন ক্ষতবিক্ষত। পদ্মায় বিলীন হয়ে যাওয়া 3 নম্বর ঘাট নতুনভাবে চালুর 1 মাসের মাথায় পড়েছে ভাঙনের মুখে। বিলীন হয়ে যাওয়া 4 নম্বর ঘাট এখনও সচল করা যায়নি। এখন ফেরি চলাচল উপযোগী রয়েছে 1 ও 2 নম্বর ঘাট। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অভ্যন্তরীণ রুটে বিমানের সিটে যাত্রী বসার ক্ষেত্রে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন শুরু হয়েছে, তবে কোনো এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি বলে অভিযোগ যাত্রীদের। এ বিষয়ে কঠোর হওয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনা মহামারীতে কয়েক মাস বন্ধ থাকলেও জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় দেশের এয়ারলাইন্সগুলো। সেক্ষেত্রে শর্ত ছিল স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব মেনে প্রতি ফ্লাইটে খালি রাখতে হবে 25 ভাগ আসন। রোববার থেকে এই শর্ত তুলে নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সকাল থেকে তাই জোর দেয়া হয় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়। বিমান সংস্থাগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। এখান থেকে আমাদেরকে হ্যান্ড গ্লাভস, হাতে স্যানিটাইজ করছে, হ্যান্ড গ্লাভস দিচ্ছে না, যা দেখলাম তো মোটামুটি ভালোই। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস এগুলো সবসময় সরবরাহ করছে। পাশাপাশি যাত্রী নিয়ে যাত্রা করলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে অভিযোগও আছে কোনো বিমান যাত্রীর। ওনারা দিচ্ছেন না, আমাদের মাস্ক আমরা নিজেরা ব্যবহার করছি। বিমান থেকে নামার পরে বা আগে আমাদেরকে বিমানের ব্যবস্থাপনায় কোনো কিছু দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বিমানবন্দর পরিচালক জানান, সবাইকে নিয়ম মানতে বাধ্য করা হবে। স্বাস্থ্যবিধির উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং এটা লঙ্ঘন করে আসল ফ্লাইট আমরা পরিচালনা করছি না। এটা মেনেই
ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ এটা কমপ্লাই করেই তারা ফ্লাইট চালাচ্ছে। যাত্রাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে ওই যাত্রীকে আলাদা রাখা যায় সেজন্য সব ফ্লাইটের শেষের 2 সারির সিট খালি রাখার নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটি আইকা। কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে তাকে যাত্রা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে সংস্থাটি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইউসুফ। তামিম, পাটুরিয়া দৌলতদিয়া রুটে কিন্তু এই মুহূর্তে আসলে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট বন্ধ থাকার কারণে পাটুরিয়া দৌলতদিয়াও কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। তো সেই ক্ষেত্রে কিন্তু গতকালটা আসলে একটু যানবাহনের চাপটা কম ছিল, কিন্তু আজকে সেই চাপটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে ঠিক মধ্যরাত থেকেই। কারণ শিমুলিয়া কাঁঠালবাড়ি রোডটা বন্ধ থাকার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে এই যে রোডটা কিন্তু বাংলাদেশের ভিতরে যে 2টি রোড রয়েছে, শিমুলিয়া কাঁঠালবাড়ি পাটুরিয়া দৌলতদিয়া রোড, এই পাটুরিয়া দৌলতদিয়া রোডটি কিন্তু স্থায়ী রূপ ধারণ করছে রোড হিসাবে। সেই ক্ষেত্রে কিন্তু যানবাহন পারাপারের জন্য এই রোডে কিন্তু যে কাজটা এই মুহূর্তে করার দরকার, যা শ্রমিকরা বলছে সেটা হচ্ছে এই ঘাটের সংখ্যা বাড়ানো দরকার। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ঘাটের সংখ্যা বাড়িয়ে সেই ক্ষেত্রে যদি ফেরির সংখ্যা বাড়ানো যায় তাহলে কিন্তু এই যে ঘাট দিয়েই আসলে অনেক বেশি সংখ্যক যানবাহন পারাপার করা করতে সক্ষম হবে এই ঘাটটি। তাহলে কিন্তু আসলে ভোগান্তির পরিমাণটা কমে আসবে বলে আসলে সংশ্লিষ্টটা মনে করছে। আমি আসলে শ্রমিকদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছে আসলে সময়টা যদি একটু বেশি লাগবে, যে যানবাহন গুলো আসলে শিমুলিয়া পাটুরিয়া রুটে আসলে যে যানবাহন গুলো আমরা যাই ঢাকা, সেই ক্ষেত্রে কিন্তু আসলে যদি এই রুটে ব্যবহার করা হয় তাহলে খরচটা একটু বাড়লেও সময়টা বাঁচবে বলে তাদের আসলে ধারণা রয়েছে। অন্যদিকে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া রুটে যে কয়টি ফেরি রয়েছে এই ফেরি কিন্তু দীর্ঘদিনের পুরানো ফেরি, আর সেই ফেরি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া রুটে 19টি ফেরির মধ্যে মাত্র 17টি ফেরি চলাচল করছে। আমরা গত এক সপ্তাহ ধরেই দেখছি যে প্রত্যেকটা ফেরি কিন্তু আসলে কখনো কখনো স্রোতের বিপরীতে চলতে গিয়ে কিন্তু আসলে বিকল হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিকল ফেরিগুলোকে আসলে এখানকার যে বদমদি ভাসমান কারখানা রয়েছে সেখানে কিন্তু মেরামত করতে হচ্ছে। আবার এখানে এতেও কিন্তু আসলে যানবাহনের চালক শ্রমিক এদের একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে এই মুহূর্তের কথা যদি বলি, পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় 8 শতাধিক যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। তবে সেই যানবাহনে যারা শ্রমিক রয়েছে তারা আসলে 2 দিন 1 দিন কেউ গত রাত্রে এসে এখানে অপেক্ষা করছে, অর্থাৎ 3 দিন ধরে যারা অপেক্ষা করছে তারা কিন্তু তিক্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে যারা কাঁচামাল বহন করে এবং কি কাঁচামাল নিয়ে আসলে ঢাকা যায় সকালের দিকে, তাদের ভোগান্তিটা আসলে বেশি রয়েছে। বিশেষ করে আসলে মাছের যে দেশীয় মাছ, যে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে রাজধানীগামী যে দেশীয় মাছ এবং কি সবজি যাটা আসলে রাজধানীর চাহিদা পূরণ করে, এই যে যানবাহনের সংখ্যাও কিন্তু সকালের দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ঢাকার দিকে বেশ একটি চাপ থাকে। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে যে এই যে যানবাহনকে কিন্তু তারা অগ্রাধিকার দিচ্ছে, যার জন্য অন্যান্য যে পণ্যবাহী ট্রাক তাই কিন্তু ঘাট এলাকায় জমে যাচ্ছে।
আসলে এটা মানুষের যে মরার উপর, অর্থাৎ এখানকার শ্রমিক এবং যাত্রী ব্যবসায়ী তাদের উপর যে মরার উপর যে খাড়ার ঘাটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বারবার কিন্তু শিমুলিয়া কাঁঠালবাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। যদি সেটা আসলে সেটা স্থায়ী রূপ ধারণ করছে, যার জন্য কিন্তু তারা বিভ্রান্তির মধ্যে পড়ছে, অর্থাৎ ওই রুটে গিয়ে তারা আটকা পড়ছে, যার জন্য এই রুটে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। যারা আসছে তারাও কিন্তু যানজটের মধ্যে পড়ছে। সবকিছু মিলিয়ে কর্তৃপক্ষের আসলে সঠিক একটি যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই ভোগান্তির মাত্রা কমবে না বলেই সবাই মনে করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটেও। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরও থাকছেন। কুষ্টিয়ায় অ্যাসিডে ঝলসে গেছেন মেয়ে ও ষাটোর্ধ্ব মা, হাসপাতালে ভর্তি। মেয়ের সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ। করোনাকালের স্থবিরতা কাটিয়ে অবশেষে কলেজ পর্যায়ে একাদশ শ্রেণীতে শুরু হলো ভর্তি কার্যক্রম। এতে ভর্তি ছুড়া স্বস্তি প্রকাশ করলেও মহামারীর মধ্যে পাঠদান প্রক্রিয়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি ক্লাস সহ সময় কমিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার কথা ভাবছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর কথা রয়েছে। দীর্ঘদিন পর রোববার শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের পদচারণায় মুখর হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দেরি করে হলেও একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে স্থবিরতা কাটিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ তাই চোখে মুখে। গত 31শে মে এসএসসি ও সমমানের ফলাফল ঘোষণার 3 মাস পর শুরু হলো কলেজগুলোতে ভর্তি কার্যক্রম। কয়েক দফা সিলেকশন আর আবেদন বাতিলের প্রক্রিয়ায় এবার ভর্তি যুদ্ধের পুরোটাই ছিল অনলাইন কেন্দ্রিক। 11 থেকে 12 সেপ্টেম্বর রাত পর্যন্ত তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী সিলেকশনের পর রোববার থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম, চলবে মঙ্গলবার পর্যন্ত। অনেক দিনই তো গেল, আর এখন আমরা চাচ্ছি যে একটু ক্লাসটা শুরু হোক, কারণ অনেক সময় লস হয়েছে। করোনা ক্রান্তিকালে যে কলেজে ভর্তি কার্যক্রম এভাবে সম্পন্ন হবে কোনোদিনও ভাবতে পারিনি। আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে যে এরকম একটা কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমি। ফার্স্ট ইয়ারের যে ক্লাস শিডিউলটা ছিল তাই অনেক পিছিয়ে পড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই সময়টাতে আমরা যেভাবে গ্যাপ পড়ে গেছি, পরবর্তীতে এটা কভার করা অনেক কঠিন হয়ে যাবে। করোনাকালে ভর্তি শুরু হলেও পরবর্তী কার্যক্রম নিয়ে চিন্তিত অভিভাবকরাও। আমরা খুব গার্ডিয়ান হিসেবে আতঙ্কগ্রস্ত। আনন্দ লাগতেছে যে আমাকে ভালো একটা কলেজে আমার মেয়েকে আমি ভর্তি করতে পারছি। যত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে আমাদের সন্তানদের জন্য ততই মঙ্গল। করোনা প্যান্ডামিক চলমানই থাকে, তাহলে আমরা এটা রুটিন করতে আছি এই করোনা প্যান্ডামিকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। প্রত্যেকটা সাবজেক্টেই সপ্তাহে যতটুকু সম্ভব এক্সট্রা 2টা বা 3টা করে ক্লাস দিয়ে আমরা কমপ্লিশন করার চেষ্টা করব। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ সারা দেশে একযোগে এই ভর্তি কার্যক্রম চলছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কায়কোবাদ। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ তার। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদিও আমরা জানি স্কুল কলেজ এখনো খোলা যাবে না, একটু বিলম্বে হলেও পরিশেষে যে একাদশ শ্রেণীতে ভর্তিটা হলো এটা খুব আশাব্যঞ্জক। এখন তারা ভর্তি হয়েছে, স্বভাবতই তারা পাঠ্যপুস্তক দেখবে। যতদিন পর্যন্ত স্কুল কলেজে সরাসরি যাওয়ার সুযোগ না হবে ততদিন অন্তত বাসায় পড়বে। তো এই সুযোগটা তৈরি হলো। রিমান্ড মঞ্জুরির 1 সপ্তাহ পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আফজালকে জিজ্ঞাসাবাদ শুরু করল দুদক। রোববার দুপুরে তাকে কারাগার থেকে দুদক কার্যালয়ে আনা হয়। দুদক সচিব জানান, ধরাছোঁয়ার বাইরে থাকা রুবিনা খানকে গ্রেফতারের চেষ্টা চলছে। 1200 টাকা বেতনে চাকরিতে ঢুকে 20 বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল দম্পতি। গড়েছেন ফরিদপুরে 2টি অট্টালিকা, ঢাকায় 3টি বাড়ি ও 6টি ফ্ল্যাট সহ দেশের বিভিন্ন জেলায় আরও 24টি প্লট ও ফ্ল্যাটের মালিক আফজাল দম্পতি। অভিযোগ রয়েছে প্রায় 300 কোটি টাকা পাচারের।
14 দিনের রিমান্ড মঞ্জুরের এক সপ্তাহ পর রোববার আফজালকে কারাগার থেকে আনা হয় দুদক কার্যালয়ে। দুদক সচিব জানান, দেশে বিদেশে তার আরও কি সম্পত্তি আছে সেটা জানার জন্যই এই রিমান্ড। বিদেশে এবং দেশে কী কী সম্পত্তি আছে সেগুলো সম্পর্কেই আরও তথ্য তার কাছ থেকে নেওয়ার জন্য এবং তিনি কতটুকু স্বীকার করেন সেটুকু তার কাছ থেকে জানা যাবে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্বামী নিজে এসে ধরা দিলেও এখনও ধরাছোঁয়ার বাইরে স্ত্রী রুবিনা খান। দুদক সচিব আবারও জানান, রুবিনা খানকে খুঁজছেন তারা। আফজালকে যেভাবে আদালতে সুবোধ করা হয়েছে ঠিক একইভাবে তাকেও আদালতে সুবোধ করার জন্য কমিশন তৎপর আছে। আফজাল এই সমস্ত সম্পত্তি সে অর্জন করে তার স্ত্রীর নামে এবং তার স্ত্রীর মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করেছে। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের অভিযোগে গত বছরের 27 জুন আফজাল ও স্ত্রী রুবিনা খানের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুদকের মামলায় আদালতে চার্জ গঠন হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় রোববার সকালে দেলা জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই আদেশ দেন। একই সাথে পরবর্তী শুনানিতে সাক্ষীকে হাজির করার নির্দেশও দেন আদালত। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মামলার বিবরণীতে দেখা যায় ৪৭ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৬৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়। ২০০৭ সালে ডিসেম্বরে নগরীর ডবল বুরিং থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক আলী আকবর। পরে ২০০৮ সালের জুনে চার্জশিট জমা দেন। ২০১৭ সালে এই মামলা স্থগিতের আবেদন করলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় আবেদন। আজ বদিকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত চার্জ গঠনের নির্দেশ দেন। আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৪৭,৯০,৫৮৯ টাকা এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের জন্য ৬৬,৭০,২৯১ টাকার অভিযোগ গঠন করা হয়। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, ১/১১-তে সেনা শাসনের আমলে রাজনীতিবিদ হওয়ায় বদিকে ঘায়েল করার জন্য এ মামলা করা হয়েছিল। ওনার বিরুদ্ধে অপরাধটা ছিল উনি নাকি ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রেখেছেন। আসলে উনি একজন জনপ্রিয় নেতাকে জেল হাজতে পুঁতে রাখার জন্য একটা মুখ্যম উপায় হিসাবে এই মামলাটা করেছিল। পরবর্তী শুনানি হবে ১৫ অক্টোবর। তখন সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্দুকযুদ্ধে মিজানুর রহমান নিহতের ঘটনাকে পরিকল্পিত দাবি করে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল দুপুরে নিহতের বোন নূরনাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ৫ এপ্রিল টেকনাফের উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে থেকে মিজানুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে ২ লাখ টাকা দেয় স্বজনরা। তবে বাকি ১৮ লাখ টাকা না দেয়া তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। টেকনাফ উপজেলা পরিষদের মার্কেট থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে ২০ লক্ষ টাকা তারা চাঁদা দাবি করে। পরবর্তীতে ২০ লক্ষ টাকা না দিতে পেরে ২ লক্ষ টাকা তারা দেয়। এই দিন রাতেই ৫/৪/২০২০ ইংরেজি আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় রাজা তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেন। হত্যা করার পরে বিভিন্ন ধরনের হুমকি দেয়। নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও টেকনাফ দিয়ে ইয়াবা পাচার বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিনই জব্দ হচ্ছে লাখ লাখ পিস ইয়াবা। স্থানীয়রা বলছেন, মিয়ানমার সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্তে ইয়াবার কারখানা গড়ে তোলায় তা প্রতিরোধ এক প্রকার অপ্রতিরোধ হয়ে উঠেছে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। কক্সবাজার ঘুরে এসে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত এক মাসে শুধুমাত্র মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে র্যাব এবং বিজিবির অভিযানে জব্দ হয়েছে 25 লাখের বেশি ইয়াবা। এর মধ্যে 24শে আগস্ট র্যাবের এক অভিযানে 13 লাখ পিস ইয়াবা জব্দ হয়। মিয়ানমার থেকে ইয়াবার অনুপ্রবেশ বন্ধ করতে গিয়ে বাংলাদেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটল। হাজার কোটি টাকার ব্যবসা করে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সীমান্ত এলাকার ওপারে যে কারখানাগুলো গড়ে উঠেছে সেই কারখানাগুলো যদি বন্ধ না হয় তাহলে পাচার বন্ধ হচ্ছে না। কি পদ্ধতি গ্রহণ করা যায় মাদক প্রতিরোধে, সেই উপায়গুলো আমাদেরকে ভাবতে হবে। ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত রয়েছে তার বিশাল অংশ পড়েছে এই জেলায়। মূলত বঙ্গোপসাগর এবং নাফ নদীর পাশাপাশি টেকনাফ সীমান্ত দিয়েই মিয়ানমার থেকে ইয়াবা ঢুকছে বাংলাদেশে। কয়েক মাস আগেও ইয়াবা বিরোধী অভিযানে পুলিশ বড় ধরনের ভূমিকা রাখল। গত 31 জুলাই রাতে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর বন্ধ হয়ে গেছে পুলিশি তৎপরতা। বিশেষ কোনো পরিস্থিতি আমাদের চোখে পড়েনি, কারণ এরকম হলে তো আমরা দেখতাম। আর নিয়মিত আমাদের যে ঘটনাগুলো ঘটে অন্যান্য সময় আমরা ওরকম স্বাভাবিকই দেখতে পাচ্ছি। এই অবস্থায় ইয়াবার পাচার প্রতিরোধে বাংলাদেশের সীমান্তকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা বিজিবিকে বলেছি তাদের টোটাল একটা পরিকল্পনা দেওয়ার জন্য, যারা এই রাস্তাঘাট এবং ইলেকট্রিফিকেশনের কাজগুলো যেগুলো করবে তাদের কাছে পাঠাবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধুমাত্র সীমান্তে নিরাপত্তা জোরদার করে ইয়াবার পাচার রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক যে মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে তাদের সাথে আমাদের কার্যকরী একটা ব্যবস্থা করে তুলতে হবে, তাদের মাধ্যমে মিয়ানমারকে চাপ দিতে হবে। বছরে ইয়াবা আনার বিপরীতে বাংলাদেশ থেকে 9,000 কোটি টাকার বেশি মিয়ানমারে পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সদর উপজেলার মিরির হুদা গ্রামের টোকন ও আরজান আলীর মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে টোকনের সমর্থককে মারধর করে আরজানের লোকজন। এরই জেরে রাতেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারী সহ অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের কাঁঠাল বাড়িতে ফেরিতে ওঠাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 6 জন। গতকাল সকাল 11:30টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি 3 নম্বর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য কিশোরী নামের ফেরিতে যানবাহন লোড করার সময় পণ্যবাহী ট্রাকে উঠতে বাধা দেয় ট্রাক শ্রমিক এবং বিআইডব্লিউটি এর স্টাফদের সাথে হাতাহাতি হয়। এই সময় এক ট্রাক শ্রমিককে লোহার রড দিয়ে আঘাত করে ফেরির কেয়ারটেকার মাস্টার। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যশোরে হত্যা মামলার বাদী আসামিদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্বজনরা জানান, গত 31শে আগস্ট রাতে যশোর সদর উপজেলার নিজ থেকে মনিরামপুর যাচ্ছিলেন ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার বাদী ইউনুস আলী। তিনি সদর উপজেলার মদনপুর বাজার এলাকায় পৌঁছালে ইমরোজ হত্যা মামলার আসামি পান্নু ও তার সহযোগীরা হামলা চালায় তার উপর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল, পরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। ভাতিজা ইমরোজ হত্যা মামলার বাদী ও প্রধান সাক্ষী ছিলেন ইউনুস আলী। পান্নু এবং মজিদ সহ আরও 14-15 জন অজ্ঞাত নামে আরও কিছু লোক তাকে হাতুড়ি দিয়ে পেটায় জখম করে। আইন বিভাগের কাছে আমি এর সুবিচার চাই। অভিযোগকারীদের হয়রানি বন্ধে ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার। এতে মামলা, অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি করলে অভিযোগকারীকে আর ঘন্টার পর ঘন্টা থানায় ধর্ণা দিতে হবে না। অভিযোগকারীর মুঠোফোনে SMS এর মাধ্যমে পুলিশ জানিয়ে দেবে তদন্তের সবশেষ অগ্রগতি। এতে সন্তুষ্ট সাধারণ মানুষও। সাইফুর রহমান রকির প্রতিবেদন, ক্যামেরা ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
মামলা সংক্রান্ত খুঁটিনাটি জানতে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনই থানায় ধর্ণা দেন বহু মানুষ। প্রয়োজনীয় তথ্য পেতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদেরকে। এ অবস্থায় হয়রানি কমাতে জেলার 8টি থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরি করলে অভিযোগকারীকে তদন্ত কর্মকর্তার নাম ও নাম্বার সহ যাবতীয় তথ্য জানিয়ে দেয়া হচ্ছে মুঠোফোনে SMS এর মাধ্যমে। প্রত্যেক থানা ডিউটি অফিসারের সরকারি মুঠোফোন থেকে এই SMS পাঠানো হচ্ছে। আমাদের মোবাইল নাম্বারটা নিয়ে SMS এর মাধ্যমে জানা দিচ্ছে আসলে কাজটা হচ্ছে কি হচ্ছে না। তো সেই হিসাবে আমরা আগের চেয়ে অনেকটা ভালো পাচ্ছি, উপকার। সেবা মান ভালো। থানায় আমরা আবেদন করলে এটা পুলিশ হচ্ছে SMS এর মাধ্যমে আমাদের সব কিছু জানিয়ে দিচ্ছে এই মামলার আয়োগকে। এতে তদন্ত কর্মকর্তারাও জবাবদিহিতার আওতায় এসেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এই জানিয়ে দেওয়ার প্রেক্ষিতে যেটা হচ্ছে এই এলাকার দূর দূরান্ত থেকে আগত যেসব আইনের সহায়তার জন্য আসে তারা পরবর্তীতে এসে জেনে যেতে হতো যে এরকম কি কে আমরা মামলাটা দেখছে বা হইল কিনা একটা কপি দরকার, যেটা তারা ঘরে বসেই আর এই শ্রম ব্যয় না করে তাৎক্ষণিক জেনে যাচ্ছে। এই মেসেজটা দেওয়া এটা আমাদের নতুন একটা উদ্যোগ এবং এখানে আপনার আয়ের নাম্বার আছে। জি স্যার, দেখলাম স্যার, এটা খুব ভালো স্যার। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। কবে কোথায় কী অবস্থায় সাক্ষী কোথায় হাজির করতে হবে, কিভাবে আয়ু কোথায় তাদের সঙ্গে কথা বলার জন্য একটা মাধ্যম হিসেবে আমরা এই SMS সিস্টেমটা চালু করেছি। মূলত আমরা চাই যে পুলিশিং সেবাটাকে মানুষের দূর করে পৌঁছে দেওয়ার। গত এক সপ্তাহে জেলার 8টি থানায় শতাধিক মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে। থানাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন প্রায় 600 পুলিশ সদস্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। উপহার হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আবারও পদ্মার ইলিশের স্বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। চলমান কোভিড বাস্তবতায় জেলেরা মাছ ধরতে যেতে না পারা সহ নানা সমস্যার কারণে এবার পশ্চিমবঙ্গের ইলিশও বাঙালিদের পাতে প্রায় নেই বললেই চলে। এ অবস্থায় প্রায় 1,500 টন পদ্মার রূপালী ইলিশ পেতে চলেছেন ওপার বাংলার বাঙালিরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। গেল বছরের আগস্টে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল 500 টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তর মাছের আড়তে পৌঁছতেই কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গবাসীর জন্য ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গেল বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি ইলিশ আসছে এবার, আর তাই প্রত্যাশাও বেশি সবার। আমাদের পশ্চিমবঙ্গের ইলিশ প্রেমী বাঙালি খুবই উৎসাহ ভরা আছেন যে অনেক বছর পর এই পরিমাণে 2012 থেকে এটা বিগেস্ট কোয়ান্টিটি ইলিশের আছে যেটা আমাদের কলকাতা বাজারে ঢুকবে। আশা করি আমাদের মিডল ক্লাস ইলিশ প্রেমীরা এই মাছ খেতে পারবে। ইলিশ মাছের প্রথম চালানটি সোমবার ভারত বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের কথা রয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাকগুলো রওনা হবে হাওড়ার মাছের আড়তের উদ্দেশ্যে। সেখান থেকে খুচরা বিক্রেতাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মহকুমা এবং থানা এলাকার বাজারগুলোতে পৌঁছে যাবে পদ্মার রূপলী ইলিশ। 2012 সালের 1 আগস্ট থেকে ভারত সহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে মুন্সিগঞ্জের মাওয়া মাছের আড়তে জমে উঠেছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজ্জ্বল। তামিম, আমি যেখানে আছি এটি হচ্ছে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের একটি প্রসিদ্ধ মাছের আড়ত। এটি হচ্ছে মাওয়া মৎস্য আড়ত নামে পরিচিত। এখানে 29টি আড়ত রয়েছে যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বিক্রি করে এবং খুচরা আরো 150 দোকান রয়েছে যারা এই পাইকারি এই মাছগুলো কিনে খুচরায় বিক্রি করে। আর এখানে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মৎস্য যারা ব্যবসা করছেন খুচরা, তারা এখান থেকে মাছ নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। আবার রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু মাছ কিনতে আসেন শৌখিন লোকজন এবং এইটি কিন্তু ফজরের নামাজের পরপরই এই আড়তে বেচাকেনা শুরু হয়ে যায় এবং এটি কিন্তু সকালে এই মোটামুটি 7টায় বেচাকেনা শেষ হয়ে যায়
এবং মূল বেচা কিনা কিন্তু থাকে যখন সূর্য না উঠে, তখনই কিন্তু এখানে আড়তগুলোতে নানা রকম ডাকে মাছ ডেকে ডেকে তারা বিক্রি করে। এবং এই যে মাছের এই আড়তটি আছে, সেখানে কিন্তু এই পদ্মার যে ইলিশ, যেটি এই ইতিহাসে সমৃদ্ধ ইলিশ, যে এখানে সেই ইলিশ কিন্তু এখানে উঠে। পদ্মা নদীর মাঝি খ্যাত যে মানিক বন্দ্যোপাধ্যায়, সে কিন্তু এই মা যে আড়ত, তার একটু দূরেই গাওদিয়া তার নানা বাড়িতে বসে লিখেছিলেন এই পদ্মা নদীর মাঝি। সেই কুবের মাঝিদের কিন্তু এখন দুঃখ শেষ হয়ে গেছে এবং এই মাঝিরা কিন্তু এখানে এই কুবের মাঝিদের সেই কষ্টের কথা কিন্তু অনেকেই এখন বলেন, যে যারা মাছ শিকার করেন, এই শিকার করার পরে কিন্তু সুরেশ্বর সহ এই শরীয়তপুর, মাদারীপুর, এই পদ্মা, এই বেল্টে যারা এখানে মাছ শিকার করেন, এরকম শত শত মৎস্যজীবীরা কিন্তু এখানে মাছ নিয়ে আসে এবং তারা রাতভর যে মাছ ধোয়ার পরে এই আড়তে এনে তারা ন্যায্য মূল্য পান। সে কারণে কিন্তু এই আড়তে এসে তারা এই মাছ বিক্রি করে আবার টাকা নিয়ে ফিরে যান। এবং এখানে এই আড়তকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখি যে সকালবেলা যে ভিড়, এবং এটি কিন্তু প্রতিদিন এরকম ভিড় থাকে এবং এই তাদের যে এখানে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মৎস্য আড়তটি। এবং অন্তত এই আড়তটি কিন্তু ৪৫ বছর আগে থেকে এখানে এই আড়তটি বসে, কিন্তু নদী ভাঙা এবং নানা কারণে কিন্তু এটি বারবার স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু নাম এখনো ঠিকই মাওয়া মৎস্য আড়ত রয়ে গেছে। তা আমরা এখানে একজন মৎস্য যারা ব্যবসায়ী আছেন, আড়তদার, এরকম একজন পরিতোষ, তিনি এখানে একজন বড় আড়তদার, তার সঙ্গে আমরা কথা বলছি এখন। পরিতোষ, আপনি এই মাছের যে আড়ত, এই সম্পর্কে একটু বলেন। মাছ বিভিন্ন জায়গায় আসে, মাছ বড় জায়গা থেকে আসে, আমরা ওরাই করে, তারা অনেক জায়গায় নিয়ে যায়, বেচাকিনি করে। আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি এত বছর ধরে। আরো কোনো আমরা এখানে সরকারি কোনো আমাদের একটা ইতিম প্রতিষ্ঠান রেজিস্টার করার লিগে আমরা চেষ্টা করতেছি, আমরা কিছু পাইনি, কোনো অনুদান কিছু পাইনি। আমাদের বহুত ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষতি। ইলিশ মাছ বেশি কি করি, আবার অন্য মাছ বিক্রি করি। মাছ আসে আরো তো তাই বেশি, আর বোয়াল চিতো সব মাছই আছে, বাংলাদেশের ব্যাগ মাছই আছে, উড়াল কুড়াল, তারপরে সাগরের মাছ, পোয়া মাছ, ওই মাছ, সব মাছই আছে, দুই মাছ, কাতল মাছ। এখন ইলিশের দাম মোটামুটি আছে 1100-1200 কেজি পরে, 500 কেজি পরে বর্তমানে পড়তেছে। ওখানে আমরা 5:30, 5:15 আরম্ভ করে রাখি। এই তো আমাদের বেচা কেজি মাছগুলি বরিশাল, পদ্মা, সুরেশ্বর, চাঁদপুর, পদ্মার, তারপরে ওই কুয়াকাটা, পাথরঘাটা, বাংলাদেশে সব থেকে আছে, চিটাগাং থেকে আছে, সব জায়গা থেকে এখানে আসে। এখান থেকে করে তারা জায়গায় জায়গায় নিয়ে যায়। আসে মাছ কিনতে আসে, মাছ বেচতে আসে, পাইকার মাছ কিনে এখানে রয়েছে বেচে, আবার পাইকার কিনে নেবে জায়গা জায়গা জায়গা, আট বাজারে যায়। আমরা 29টা আড়তদার আছি, কিন্তু এমনি লোক আছে হাজার হাজার লোক আছে, আড়তদার 29টা, আর এমনি হাজার লোক আছে মাছ কিনতে আনিয়া। ধন্যবাদ পরিতোষ দাস। পরিতোষ দাস যেটি বলছিলেন যে এখানে এই হাজার হাজার মানুষ কিন্তু আসে মাছ কিনতে, এবং তারা এখান থেকে মাছ কিনে বিভিন্ন হাট বাজারে, এই বিক্রমপুর, মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশে অনেক জেলার যারা বাজারে মাছ বিক্রি করেন, তারা এখানে এসে পাইকারি মাছ কিনেন এবং এই পাইকারি মাছ কিনে কিন্তু তারা খুচরা বিক্রি করেন। এবং আমার পাশে আরেকজন আছেন ভজনলালকে আমি দিচ্ছি, তার এই বাজার সম্পর্কে বলবেন। আড়তদার ভজনলাল। থ্যাংক ইউ। আজকে মহামৎস্যতে যে লোকজনের আগমন প্রতিদিনই এর চেয়ে অনেক, শুক্রবার দিন একটু বেশি লোক হয় এবং বিভিন্ন জায়গার থেকে মাছ আসে। তো মেন হলো পদ্মার মাছটাই এখানে বেশি প্রাধান্য। পদ্মার ইলিশ, কাতল, আয়ের মাছ, রিঠা মাছ এবং ইলিশ মাছটাই বেশি প্রাধান্য এই আড়তের জন্য। আর বিশেষ করে আমাদের পুরানো মাছ, আপনার বেলে মাছ, চিংড়ি মাছ। ধন্যবাদ ভজনলাল দাস। ভজনলাল দাসও বলছিলেন যে দেশীয় নানা রকম মাছের সমাবেশ ঘটে এই যে মাওয়া মৎস্য আড়তে। এখানে ইলিশ সবচেয়ে বেশি উঠলেও
এর পাশাপাশি দেশীয় নানা রকম মাছ যেগুলো পদ্মায় ঐতিহ্যবাহী মাছ, সেই মাছগুলো কিন্তু এখানে বাগাই থেকে শুরু করে রিডা সহ নানা রকম সুস্বাদু মাছ এখানে আসে এবং এই তাজা মাছ নেওয়ার জন্য কিন্তু সবাই এখানে ভিড় করেন। এই ছিল এই মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তের আমার কাছে সর্বশেষ। তামিম। মুন্সিগঞ্জের মাওয়া মাছের আড়তে জমে উঠেছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের জমজমাট বেচা কেনা। আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। টাঙ্গাইলে সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা দর কমেছে সব ধরনের সবজির। সম্প্রতি বন্যার কারণে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় বেশ কিছুদিন সবজির দাম ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় কেজিতে 4 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 56 টাকায়, 60 টাকা কমে 200 টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 টাকায়, 20 টাকা কমে বেগুন 40 টাকা এবং দর কমেছে টমেটো, গাজর, শসা, পটল, মূলা সহ বেশিরভাগ শাকসবজির। তবে পেঁয়াজের আমদানি বাড়ায় পাইকারি মজুরদারদের লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বন্যায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় নীলফামারীর হাট বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, এতে বেড়েছে সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর বাজারে আছেন সহকর্মী সাকির হোসেন বাদল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাদল, খরিফ সবজি মৌসুমে এই পুরোটা মৌসুমেই সবজির বাজার কখনোই কমেনি, কারণ নীলফামারীতে আগাম বন্যা ও ভারী বর্ষণের কারণে নীলফামারীতে যে পরিমাণ সবজির আবাদ হয়েছিল তার প্রায় 75 ভাগই নষ্ট হয়ে গিয়েছে ভারী বর্ষণের এবং বন্যার কারণে, যার ফলে এই নীলফামারীর খরিফ সবজি মৌসুমে সবসময় সবজির দাম, প্রতিটি সবজির দামই বেশি ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে এবার এই সময়ে নীলফামারীতে সবচেয়ে বেশি বেশি দাম হচ্ছে সেটি হলো কাঁচা মরিচের। কাঁচা মরিচের অভাব এখানে কোনো সময় থাকে না। রবি শস্য মৌসুমে নীলফামারীতে প্রায় 1500 হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়ে থাকে, ফলে এখানে কখনোই রবি মৌসুমে কাঁচামরিচের অভাব হয় না। কিন্তু এখন চলছে খরিফ মৌসুম, খরিফ সবজি মৌসুমে এবার মাত্র 415 হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে। এই কাঁচামরিচ ইতিমধ্যেই এই কাঁচামরিচের যে সামান্য আবাদ হয়েছে সেগুলো পানিতে এবং বর্ষণেই প্রায় অর্ধেকেই নষ্ট হয়ে গেছে, যার ফলে নীলফামারীর সবজি বাজারগুলোতে এখন ভারতীয় মরিচ ছাড়া কোনো কাঁচা মরিচ নেই। এই ফলে সব সময় দেখা গিয়েছে যে গত 1 মাস ধরে নীলফামারীর সবজি বাজারে কাঁচা মরিচের দাম কখনো 200 টাকা, কখনো 150 টাকা, মানে 120-এর নিচে কখনোই কাঁচা মরিচের দাম নামেনি। এখানে নীলফামারীতে যে পরিমাণে রবি মৌসুমে কাঁচামরিচ উৎপাদন হয়, যে পরিমাণ কাঁচামরিচ উৎপাদন হয় সেগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র নীলফামারী না, পুরো উত্তরাঞ্চলে এই নীলফামারীর কাঁচামরিচ সরবরাহ হয়ে থাকে। কিন্তু এই খরিফ মৌসুমে যে পরিমাণ বৃষ্টি এবং কারণে আমাদের নীলফামারীর সবজির হাট বাজারগুলোতে কাঁচামরিচের প্রচণ্ড অভাব। এছাড়া আমাদের নীলফামারীতে পেঁয়াজের আবাদ একেবারে নাই বললেই চলে, যার ফলে দেখা যাচ্ছে যে নীলফামারীতে ভারতীয় পেঁয়াজের আমদানির উপরেই নির্ভর করছে পেঁয়াজের বাজার। এখানে যদি ভারতীয় পেঁয়াজ যদি আমদানি না হয় তাহলে দেখা যাচ্ছে ক্রমাগতভাবে পেঁয়াজের দামও বেড়ে যাচ্ছে। বর্তমানে পেঁয়াজের পাইকারি মূল্য নীলফামারীর বাজারগুলোতে 52 থেকে 56 টাকা এবং খুচরা মূল্য হচ্ছে প্রায় 60 থেকে 65 টাকা। তো পুরো নীলফামারী জেলায় বলা যায় যে এখন আমদানি নির্ভর সবজি বাজার হয়ে গেছে। এখানে এই মুহূর্তে নীলফামারীতে গত কয়েক মাস ধরে সবজির আবাদ নাই বললেই চলে।
বর্ষণের কারণে, তারপর বন্যার কারণে এখানে সবজির প্রচণ্ড ক্ষতি হয়েছে। এখন যে পরিমাণ সারা বাংলাদেশ থেকে লোকালি যে আমদানির উপরে নীলফামারীর সবজির বাজারের দাম উঠানামা করে থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে সবজি নীলফামারীর বাজারে আসে। বাজারে যদি আমদানি ভালো থাকে, দেখা যাচ্ছে যে গত 3 দিন ধরে এখানে লাগাতার বৃষ্টি, ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে সবজি বাজারে একেবারেই সবজির আমদানি কম, যার ফলে আলু, পটল, পেঁয়াজ যে কোনোই বলেন সবজি বাজার অন্যান্য প্রত্যেকেরই দাম, কোনো কিছুর দামই 40 টাকার নিচে কোনো কিছুই নেই। সব কিছুর দামই 40 থেকে 45 টাকার উপরে। তো এই যে অবস্থা, এইখানকার আমি সবজি বাজারে যারা আছে তাদের সাথে কথা বলে দেখেছি, তারা জানিয়েছে যে এখন নীলফামারীর যে অবস্থা, এখানে যদি আমদানি ভালো না হয় তাহলে এই বৃষ্টির মৌসুমে ক্রমাগত সবজির দাম বাড়তে থাকবে। বিশেষ করে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলি একেবারেই শতভাগ বলা যায় যে আমদানি নির্ভর। এখন নীলফামারী আমরা যারা এখানে যারা ব্যবসায়ী আছেন, পাইকারি ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে ভারত থেকেও পেঁয়াজের আমদানিও অনেক কমে গেছে, যার ফলে এই নীলফামারীর বাজারের এই কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম কোনো ক্রমেই কমছে না। এখানে যারা বিজ্ঞ আছেন, বিজ্ঞ ব্যবসায়ীরা আছেন, তারা বলছেন যে এইখানে যদি এইসব রবি মৌসুমে যে সবজি উৎপন্ন হয় সেগুলো যদি এখানে কোনো মতে রিজার্ভ করা যায়, তাদেরকে সংরক্ষণ করা যায়, বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা যায়, তাহলে নীলফামারীতে কখনোই সবজির অভাব হবে না। এখন যেভাবে প্রতিদিন সবজির বাজার বাড়ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সবজি বাজার নিয়ে সর্বশেষ তামিম। নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। কুষ্টিয়ায় অ্যাসিডে ঝলসে গেছেন ষাটোর্ধ্ব মা ও মেয়ে। মা মেয়ে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, মেয়ে মিনা খাতুনের সাবেক স্বামী এই হামলা চালিয়েছে। SM রাশেদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান 2 বছর আগে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের রিন্টু আলীর সঙ্গে বিয়ে হয় পাশের গোলাপনগর গ্রামের মিনা খাতুনের। বনিবনা না হওয়ায় 1 বছর আগে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় মিনাকে উত্ত্যক্ত করে আসছিল রিন্টু। রোববার সন্ধ্যায় মিনা খাতুনকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে সাবেক স্বামী রিন্টু। এতে বাধা দিলে তরল জাতীয় পদার্থ মিনা খাতুন ও তার মা বেবি খাতুনের উপর ছুঁড়ে পালিয়ে যায় রিন্টু। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি দেখছি যে রিন্টু অমনি আমার মেয়ের গলা চাপি দিচ্ছে, আমি এন্দাকে ঠেলা মেরে ফেল দিছি। ঠেলা মেরে ফেল দিয়ে আমারে আবার কাট করে ফেল দিল। দিয়ে পরে আমার দেখছি যে হাতটা জ্বলি যাচ্ছে, মেয়েও চেঁচাচ্ছে, আমার জ্বলি গেল। একজন নিশাখোর মানুষ, একজন খেটে খাওয়া মানুষের এত বড় ক্ষতি করলো, নিশাখোরের বিচার চাই, সুস্থ বিচার করবেন আপনারা। মা ও মেয়ের শরীরের 5% ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ওনাদেরকে তরল জাতীয় কোনো পদার্থ ছুঁড়ে ফেলা হয়েছে, সেটা আমরা ধারণা করেছি কোনো ধরনের কেমিক্যাল বার্ন হবে। যেহেতু সেটার জন্য আরও তদন্ত দরকার, তো এটা পরবর্তীতে জানা যাবে। তো এখন আমরা পরীক্ষা করে দেখলাম যে তার ওভারঅল বডিতে 5%-এর মতো বার্ন আছে, কিন্তু পেশেন্ট দুজনেই আশঙ্কামুক্ত আছেন। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, কুষ্টিয়া। রাজশাহীর কাঁটাখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী শহীদ। পরকীয়া প্রেমের প্রতিবাদ ও যৌতুক না দেয়ায় নৃশংস এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। রাজশাহীর কাটাখালী পৌরসভার মোহনপুর হাজামপাড়া এলাকার এই ঘরে নির্যাতনের শিকার হয়ে নিহত হন মলি খাতুন। স্বজনরা জানায় 1 বছর আগে নগরীর নওদাপাড়ার বাসিন্দা মোহাম্মদ শহীদের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় মলির। এর কিছুদিন না যেতেই নানা অজুহাতে যৌতুকের টাকা দাবি করে স্বামী শহীদ। তা দিতে না পারায় একাধিক সময়ে শারীরিক নির্যাতনের শিকার হন মলি খাতুন। বুধবার নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়ি চলে যান তিনি। পরে শনিবার স্ত্রীকে ফেরত নিতে যায় শহীদ।
শহীদ। দীর্ঘক্ষণ ঘরে বসে থাকার পর মলি বিষ পান করেছে বলে স্বজনদের জানায় তার স্বামী। পরে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হলে সটকে পড়ে স্বামী শহীদ। বলে তো শারীরিক নির্যাতন করবো, তো যেইভাবে নির্যাতন করলে তুই আমাকে ছেড়ে চলে যাবি, মানে বলতে পারবে না যে আমি তোকে ভাত দিব না, এরকম যেন কেউ না বলতে পারে। পুরা 1 ঘন্টা জামাই মেয়ে ঘরে থাকিছে, থাকি আমার মেয়ে যে কি করেছে, আমার মেয়ের জবান বন্ধ হয়ে গেছে। নিহতের পরিবারের দাবি, স্বামীর পরকীয়ায় বাধা দেয় মলিকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে শহীদ। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায় তারা। যৌতুকের কারণে অনেক সময় হচ্ছে মারধর করতো, আর হচ্ছে অন্য পরকীয়া একটা হচ্ছে সম্পর্ক ছিল, সেই কারণে হচ্ছে আমার হচ্ছে ভাগ্নিকে হচ্ছে নিজ হাতে হয়েছে খুন করেছে। আমার ছেলেকে মারি পালাছে, আমরা বিচার চাই। ময়না তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা যদি অভিযোগ দেয় তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, কারণ আমরা যে রিপোর্টটা পাইলাম আমরা তো মেডিকেলের মাধ্যমে জানতে পারছি, সুতরাং মেডিকেল রিপোর্ট পাওয়া গেলেই সমস্ত সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয়রা জানায়, হাসপাতাল থেকে নিহত মলি খাতুনের মোবাইলের সিম ও মেমোরি কার্ড নিয়ে পালিয়েছে তার স্বামী মোহাম্মদ শহীদ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নরসিংদীর শিবপুরে স্বামীর হাতে খুন হয়েছে গৃহবধূ সহ 3 জন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও 2 জন। এ ঘটনায় অভিযুক্ত বাদলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড। আশিকুর রহমান পেয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর কুমারাদি গ্রামের তাজুল ইসলামের বাড়িতে এখন কেবল আহাজারি। স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রায় 9 বছর আগে শিবপুরের দুলালপুরের স্বামী পরিত্যক্তা নাজমা বেগমের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কাঠমিস্ত্রি বাদল মিয়ার বিয়ে হয়। রোববার সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী এবং আগের পক্ষের সন্তানকে কুপিয়ে আহত করে বাদল। তাদের চিৎকার শুনে বাড়ির মালিক তাজুল ইসলাম ও মনোয়ারা বেগম দম্পতি এগিয়ে গেলে তাদেরও এলোপাতারি কোপায়। হাসপাতালে নেয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার মায়ের আছে আমি দুয়ার বাইরে ভাঙছি, ভাঙবার ভিতরে এই অবস্থা করা, আমি আমার বউরে লইয়া আমি দৌড়ে গিয়ে পলাই গেছি। আমার আব্বা আর আমার মায়ের বাইরে বাড়িছে আমার আব্বার অনেকটি গাই দিচ্ছে, মায়েরও দিচ্ছে। আর বিচার যাতে সরকার এমন বিচার করে যে হ্যাঁ বিচার দেখিয়া আর কোনো মানুষ এরকম না কাজ না করে। এই ঘটনায় অভিযুক্ত বাদলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। আমরা যে আসামিকে ধরেছি, যে আহত করেছে, সে এখন চিকিৎসাধীন আছে। যেহেতু সে আহত, ডাক্তার বলছে তাকে ঘুম পাড়ানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। তার সাথে আপাতত কথা বলা যাচ্ছে। তার জ্ঞান ফিরলে বা সে সুস্থ হলে পুরোপুরি তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্যটা বের হবে। তবে আমাদের প্রাথমিক ধারণা হয়তো পারিবারিক কলহের কারণেই ঘটনাটা ঘটে থাকতে পারে। এদিকে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে সিআইডি ও পিবিআই। সময় সংবাদ, নরসিংদী। সৎ ভাইয়ের সম্পত্তির লোভী কাল হলো টাঙ্গাইলের শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানীর জন্য। ঠান্ডা মাথায় অনিল ও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনাকারী সৎ ভাই স্বপন সহ 6 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। টাঙ্গাইলে জোড়া খুনের মামলার রায়কে কেন্দ্র করে রোববার সকালে কারাগার থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ তোলা হয় 5 আসামিকে। হাইকোর্ট থেকে জামিনে থাকা আসামি শয়ান মিয়াও এদিন আদালতে আত্মসমর্পণ করেন। বাবা মায়ের হত্যার ন্যায় বিচারের জন্য আদালতে উপস্থিত ছিলেন অনিল কল্পনা দম্পতির ছেলে নির্মল কুমার দাসও। রায়ে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অনিল কুমারের সৎ ভাই স্বপন কুমার দাস অন্যান্য আসামিদের সঙ্গে যোগ সাজশে পূর্ব পরিকল্পিতভাবে সম্পত্তি আত্মসাতের জন্যই 3টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার পরিকল্পনা করেন। কিন্তু সই দিতে অস্বীকার করলে 2017 সালের 26 জুলাই টাঙ্গাইলের রসুলপুরের বাসায় অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত অনিল কুমার একজন মানুষ গড়ার কারিগর। তাকে হত্যার মধ্য দিয়ে আসামিরা জঘন্য অপরাধ করেছে। রায়ে এমন পর্যবেক্ষণ দিয়ে আদালত হত্যাকাণ্ডের দায়ে 6 আসামিকে ফাঁসির আদেশ দেন। আসামিদেরকে 302 এবং 34 দ্বারা দোষী সাব্যস্ত করে অনিল মাস্টারকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ড এবং অনিল মাস্টার স্ত্রী কল্পনা রানীকে হত্যার জন্য মৃত্যুদণ্ড। দ্রুত রায় কার্যকরের দাবি জানান অনিল কুমার দাসের ছেলে নির্মল কুমার দাস। এই রায় যেন দ্রুত কার্যকর হয়, তাহলে আমার বাবা মার
আত্মা শান্তি পাবে। 2019 সালের 7 আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কতজন নারীকে নাচের আড়ালে দুবাইয়ে পাচার করেছেন তা জানতে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সিআইডি আরও জানিয়েছে, দুবাইয়ে পলাতক এই চক্রের 3 জনকে ধরতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হবে। এদিকে ইভানের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে দেন। 10 সেপ্টেম্বর রাতে গুলশানের নিকেতনে নিজের ড্যান্স ক্লাব সোহাগ ড্যান্স ট্রুপ থেকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এখন কারাগারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। সিআইডি বলছে, দুবাইয়ের 4টি ড্যান্স বার ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটি টাওয়ারে নারী পাচার করতেন ইভান। উচ্চ বেতনে কাজের কথা বলে নিয়ে অল্প বয়সী মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করত চক্রটি। কতজন নারীকে এ ভাগ্য বরণ করতে বাধ্য করা হয়েছে তা জানতে ইভানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। ইভানের সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজার চেষ্টা চলছে। জানতে চাই সে দুবাইয়ে কার কাছে মেয়েদের পাঠাতো, কতগুলো মেয়েকে পাঠিয়েছে এবং সেই মেয়েগুলো কি এখনো দুবাইয়ে আছে নাকি তারা ফেরত এসেছে সবাই, এই বিষয়গুলো আমরা জানতে চাই এবং কতদিন ধরে সেটার সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা যে কজন ভিকটিম পেয়েছি তারা সবাই এটা বলেছে যে তাদের হোটেলে কাজ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, 50,000 টাকা বেতন দেবে, কিন্তু তারা ওখানে যাওয়ার পর তাদের দিয়ে প্রস্টিটিউশন করানো হয়েছে জোর করে। গত 12 জুলাই এ চক্রের মূল হোতা এবং দুবাইয়ের 4টি হোটেলের অন্যতম মালিক আজম খান সহ 5 জনকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি বলছে, গ্রেফতার হওয়া একাধিক আসামি ইভানের জড়িত থাকার কথা বলেছেন। দুবাইয়ে পালিয়ে থাকা আজম খানের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ ও আলমগীরকে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে সিআইডি। এই মামলাটি তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি যে গ্যাং লিডার যে আজমের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ, এরা এখনো দুবাইয়ে পলাতক অবস্থায় আছে। তা এই সব আসামিদের বিরুদ্ধে আমরা রেড নোটিশ অচিরেই জারি করতে যাচ্ছি। সিআইডি বলছে, নারী পাচার চক্রের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের 2 ডেটা এন্ট্রি অপারেটর সহ জাল বা দ্বৈত জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 12টি জাতীয় পরিচয়পত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, ব্যাংক ঋণ নিয়ে পরিশোধ করতে না পারলে অনেকেই প্রোফাইল খারাপ হতো, সেজন্য তারা দ্বিতীয়বার অন্য কোনো ব্যাংক থেকে ঋণ পেতেন না। ব্যাংক কর্মকর্তারা সাধারণত ঋণ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেখে নাম ঠিকানা যাচাই করে ঋণ দিতেন। এ কারণে ওইসব ব্যক্তিরা নতুন করে বা জাল পরিচয়পত্র ব্যবহার করে ঋণ নিত। চক্রের সদস্যরা জাল বা দ্বৈত জাতীয় পরিচয়পত্র করে দিতে এককালীন 80,000 থেকে 1 লাখ টাকার পাশাপাশি ব্যাংক ঋণের 10% হারে টাকা নিত। চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানায় গোয়েন্দা পুলিশ। বগুড়ায় মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়ে শিক্ষক নিয়োগের নামে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। প্রথমে 35 জনের কাছ থেকে টাকা নেয়ার পর আরেকজন নিজেকে অধ্যক্ষ দাবি করে কয়েকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেন। সরকারি জমিতে স্থাপিত এই স্কুলের বিষয়ে কিছুই জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের জামেল নগরে শিল্প সমবায় সমিতির 27 শতক জমি মাসিক 5,000 টাকায় ভাড়া নিয়ে 2019 সালে গড়ে তোলা হয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দাবিদার আব্দুল হান্নান এর মধ্যে 35 জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 1.5 কোটি টাকা। টাকা নিলেও এখনো নিয়োগপত্র পাননি কেউ। শুধু তাই নয়, নিজেকে নতুন অধ্যক্ষ দাবি করে গাবতলীর দুর্গাহাটা কলেজে ইংরাজি প্রভাষক আসাবুদ্দৌলা রুবেলও নিয়োগের কথা বলে হাতিয়ে নিচ্ছেন বড় অঙ্কের টাকা। রুবেল একজন ভুয়া প্রতারক, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইভাবে নিয়োগপত্র পাঠায়। আব্দুল মান্নান সরকার নিজেই আমাকে বলছিল যে টাকাটা ওদের দেন, আমি কাজ করে দিব। আমরা চাই হোক আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়া হোক, আমাদের নয়তো আমাদের টাকাটা দ্রুত ফেরত দেওয়া হোক।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হান্নান নিয়োগের নামে 91 লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। আসাদুদ্দৌলা রুবেলের দাবি, জেলা আওয়ামী লীগের সভাপতির কাছ থেকে পাওয়া তার নিয়োগ বৈধ। শিক্ষকদের কাছ থেকে আমি 91 লাখ টাকা উঠেছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। আসলে আমাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত, কারণ আমি এই ধরনের কোনো কাজ করিনি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামের কোনো প্রতিষ্ঠান জেলায় আছে এমন তথ্য জানা নেই জেলা শিক্ষা কর্মকর্তার। আর মুক্তিযুদ্ধকে পুঁজি করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তিযোদ্ধাদের। পাঠদানের অনুমতি আছে কিনা তাও আমার জানা নাই। আমার এখানে তেমন কোনো ডকুমেন্টের নিউ নেই। টাকা পয়সা নিয়ে ঈদে নিয়ে কাজ না করে ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানের নামে অনুমতি নিয়ে 12টি উপজেলায় এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু নিজেকে সভাপতি হিসেবে দাবি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নড়াইলে এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেল। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে বলে ধারণা পুলিশের। স্বজনরা জানান, গতরাত 9টার দিকে সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান ভুমুরদিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে নির্জন একটি বাগান অতিক্রম করার সময় পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রাস্তায় বাঁশ ফেলে তার মোটরসাইকেলটি গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও লাঠি দিয়ে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। একই সময় তার মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় স্থানীয় এক পথচারী এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাস ফেলে দিয়ে ওরা ব্রিগেড দিয়ে খুন করার উদ্দেশ্যে কি করেছে, কিন্তু খুনই করে ফেলার তো একটা লোক যাচ্ছিল, সে দেহে দৌড়ই দেয়, খবর করি লোকজন ডাক খেয়ে দৌড়াইছে, ওরা পালায় চলে গেছে। মাথায় আঘাত আছে, তিনি হাতে একটু ফোলা আছে, সেই জন্য আমরা চিকিৎসা, মাথায় ইঞ্জুরি যে চিকিৎসা দিয়েছি, আর হাতের যে সমস্যার জন্য আমরা এক্সরে দিয়েছি। এখন পরবর্তী কন্ডিশনের জন্য আমাদের অবজারভেশন প্রয়োজন আছে। নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে 12 শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় আখ কাটার কাজ শেষ করে কালনা থেকে নসিমনে যশোরের বাঘারপাড়ায় ফিরছিলেন একদল শ্রমিক। পথে নড়াইল সদরের হাওয়াইখালী ব্রিজ এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক সহ 12 শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 2 জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গোপালগঞ্জে বাসের চাপায় নিহত হয়েছেন এক ভ্যান চালক। গতকাল সকালে সদর উপজেলার মন্দারতলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভ্যান চালক এখলাস গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া কুলশিতে যাওয়ার পথে পিরোজপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এখলাস। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহত ও দগ্ধদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এদিকে আলামত হিসেবে পুড়ে যাওয়া বিভিন্ন আসবাবপত্র সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার 9 দিন পর রোববার দুপুরে আলামতগুলো নিয়ে যায় ফতুল্লা থানা পুলিশ। মসজিদে ক্ষতিগ্রস্ত ফ্যান, চেয়ার, দেয়াল ঘড়ি, জুতা, বাক্স সহ পুড়ে যাওয়া আসবাবগুলো জব্দ তালিকায় রাখা হয়। তৃতীয় দিনের মতো খোঁড়া গর্ত ভরাটের কাজ করেছে তিতাস কর্তৃপক্ষ। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুসালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মারা গেছেন 31 জন। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, ডিপিডিসি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 5টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থায় আশঙ্কাজনক, তবে তাদের কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল সাংবাদিকদের একথা জানান। এছাড়া গাজীপুরের টঙ্গীতে আহতদের মধ্যে 2 জনকে আইসিইউতে এবং 1 জনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পেশেন্টগুলি কিছুটা ইমপ্রুভ করতেছে, কিন্তু যেহেতু শ্বাসনালী আসলে পুরো থাকে, এই সমস্ত পেশেন্টগুলি অনেক সময় হঠাৎই খারাপ হয়ে যায়। আমরা তো চেষ্টা করতেছি যে 5 জনই যাতে আমাদের
বাঁচার জন্য বাঁচে, আমরা হায়েস্ট চেষ্টা করতেছি, তবু বলা যায় না যেগুলি আসলে আশঙ্কা মুক্ত। এই জন্য আমরা আইসিইউতে রেখেই তাদের ট্রিটমেন্ট করতেছি, যাতে ক্লোজ মনিটর থাকে। আমরা সবসময় ক্লোজ মনিটর করতে, কখন তার বিপি, পালস বা ব্লাড প্রেশার ফল করতেছে কিনা, কোনটা কখন দরকার হচ্ছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে। গতকাল নিউরোসায়েন্স হাসপাতালে ওমর আলীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। তার অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিকেল থেকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে আনার পরামর্শ দেন সেখানকার ডাক্তাররা। বর্তমানে ওয়াহিদা খানম এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। তার মা বলেন, ওয়াহিদা খানমের সঙ্গে ফোনে কথা হয়েছে, সে ভালো আছে। গত 2 সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ। এরপর ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হলেও তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল এগুলি খুব স্বাভাবিক আছে। পেশেন্টের কনসাসনেস অর্থাৎ জ্ঞানের লেভেল পূর্ণ মাত্রায় স্বাভাবিক আছে। এখনও 100% শঙ্কামুক্ত এই কথাটা বলার সুযোগ হয় নাই। যে কোনো মুহূর্তে তার পিছনে ঘা হতে পারে, আরও দুর্বলতা হতে পারে, পেশেন্ট স্পাইনাল শক হয়ে যেতে পারে। সো বাবাকে আশঙ্কামুক্ত বলা আসলে ডিফিকাল্ট। এদিকে দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সকালে জেলার শিক্ষা বোর্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সময় বক্তারা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও দেশের সব উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানে কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আত্মনির্ভরশীলতার পাশাপাশি আরও 10 জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করার স্বপ্ন বগুড়ার তাহমিনা আক্তার তনুর দীর্ঘদিনের। গেল কয়েক বছরে সেই স্বপ্নের বাস্তবে রূপ দিয়েছেন তিনি। তার 10 লাখ টাকার পুঁজি এখন কোটিতে পৌঁছেছে। 3টি প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন শতাধিক নারী। তারই অনুপ্রেরণায় অনেক নারী গড়ে তুলেছেন নতুন নতুন প্রতিষ্ঠান। নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেয়ার তনুর গল্প জানাচ্ছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের নারীদের জন্য প্রথম জিমনেশিয়ামের উদ্যোক্তা তনু। স্বাচ্ছন্দ্যে জিম করতে পেরে উচ্ছ্বসিত নারীরা। আমাদের অনেক পজিটিভ ফ্যামিলি আছে যারা হয়তো ছেলেদের সাথে অ্যালাউ করে না জিম, সেই ক্ষেত্রে আমাদের তনু আপুকে অসংখ্য ধন্যবাদ যে সে শুধু মেয়েদের জন্য জিমটা করছে। এখানে ট্রেনার মেয়ে আমাদের ট্রেন করে আমাদের বডি ফিটনেস ঠিক রাখার জন্য। আমাদের এখানে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সব কিছু মেনটেন করে এখানে জিম করা হয়। বগুড়ার নারী উদ্যোক্তা তনুর গল্পের শুরুটা 2012 সালে একটি বিউটি পার্লারের মধ্যে দিয়ে। স্বামীর দেওয়া 10 লাখ টাকা পুঁজি এখন কোটিতে পৌঁছেছে। লাবণ্য নামের 2টি বিউটি পার্লার, লেডিস জিমনেশিয়াম সেন্টার, বুটিক্স, বাটিক, প্রিন্টেড 3 পিস তৈরিতে কাজ করছেন প্রায় শতাধিক নারী। সেলাই ফোনা করে যে টাকাটা আমার হাতে আসে, বাচ্চাদের চাহিদাটা মেটাতে পারি বা আমার সংসারে অনেক কিছু করতে পারি। স্কুল বন্ধ থাকায় আমি বাসায় বসে আছি, তাই অবসর টাইমে কিছু টাকা হাতে আসবে, তাই এমব্রয়ডারি কাজটা করি আমি। এই কাজ করে আমি এখন স্বাবলম্বী হয়েছি, টাকা থাকে আমার হাতে, নিজের ইচ্ছা মতো খরচ করতে পারি, বাচ্চাকে লেখাপড়া করাইতে পারি। 3 সন্তানের জননী তনু ব্যবসাটি ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চান। হাতের কাজের, তারপরে পার্লারের পাশাপাশি তখন আবার লেডিস জিম দিয়ে শুরু করলাম। তো সব মিলিয়ে মোটামুটি এখন ভালো কিছু হচ্ছে। হাতের কাজ করছে 30-40 জন, সব মিলিয়ে মোটামুটি ভালোই যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করতে বিনামূল্যে 80 জন নারীকে বিউটিশিয়ান এবং সেলাই কাজের প্রশিক্ষণ দিয়েছেন এই নারী উদ্যোক্তা তনু। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। লক্ষ্মীপুরে রাতের আঁধারে বাগানের 4 শতাধিক গাছের চারা উপড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার পশ্চিম শেরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে বাগান করার কথা ভাবছিলেন হাবিবুর রহমান মাসুম। সম্প্রতি 72 কাঠা জমিতে রোপণ করা হয় 4 শতাধিক সুপারি গাছের চারা, কিন্তু রাতের আঁধারে তা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। নতুন করে আবারও গাছের চারা রোপণ করা হচ্ছে, তবে এখনও শঙ্কা কাটেনি ভুক্তভোগীর। বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
400 গাছ লাগাইছি রাতের আধারে কে নিয়ে গেছে আমরা কইতে পারবো কে বা কারা গতকাল রাতের বেলা বৃহস্পতিবার দিবাগত রাতের বেলা কেউ এই গাছগুলো তুলে নিয়ে চলে গেছে। তো আমার প্রশ্ন হলো আসলে গাছ তো কোনো অন্যায় করেনি। রাজশাহী, রংপুর, বরিশাল সহ সারা দেশে শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত পয়েন্টে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খোলা ট্রাকে বিক্রি শুরু করেছে টিসিবি। বরিশাল মহানগরীতে 5টি পয়েন্টে পণ্য বিক্রি শুরু করা হয় সকাল 10টা থেকে। রাজশাহী শহরের 5টি পয়েন্টে এবং রংপুরের 9টি পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়েছে। মধ্য ও নিম্নবিত্তরা পণ্য নেয়ার জন্য প্রায় ঘণ্টাখানেক আগে থেকে লাইনে দাঁড়ান। এখানে পেঁয়াজ 30 টাকা কেজি, ডাল 50 টাকা ও প্রতি কেজি চিনি 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 5 লিটার সয়াবিন তেল 400 টাকায় কিনতে পাচ্ছেন ক্রেতারা। বাজারের তুলনায় কম ও ন্যায্য মূল্যে এসব পণ্য পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। যশোরে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও পাটকল আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে বাম দলের 5টি সংগঠন। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সিপিবি, বাসদ সহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের সিদ্ধান্তের কারণে বর্তমান পাট শিল্প ধ্বংসের মুখে। আবারও পাট শিল্প চাঙ্গা করতে পাটের ন্যায্য দাম সহ কয়েকটি দাবি তুলে ধরে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভোরের সময় আরও থাকছে। 1 জানুয়ারি থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা সৌদি সরকারের। চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট, খুশি প্রবাসীরা। শিগগিরই হতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020 খসড়া মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। নতুন আইনের বেশ কিছু পরিবর্তন পুঁজিবাজারে আস্থার সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। সানবীর রূপলের রিপোর্ট। 1993 ও 1969 সালের আইন ও অধ্যাদেশকে একীভূত করে করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020। আইনটি পাশ হলে আগের আইন ও অধ্যাদেশ বাতিল হবে। নতুন আইনে সরকার চাইলে বিএসইসি থেকেই কমিশনার নিয়োগ দিতে পারবে। তালিকাভুক্ত কোম্পানির অধিগ্রহণ ও একীভূতকরণ কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা বিএসইসির হাতে থাকবে। স্টক এক্সচেঞ্জ বা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পর্যবেক্ষক এবং পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের ক্ষমতা কমিশনকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরি হিসেবে বেতন ভাতা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। আমরা আশা করছি যে জিনিসটা অনেক সহজ এবং সিম্পলিফাইড হবে। একটা অর্ডিন্যান্স এগুলোকে সবগুলো যখন এক জায়গায় হবে, তবে এখানে মেজর কোনো চেঞ্জ নাই, কারণ এটা আর তেমন কোনো কাজ নেই। মন্ত্রণালয়েরও কাজ শেষ। আমরা জাস্ট মন্ত্রণালয়ের কাজটি দেখে শুনে বানান টানান বা গ্রামাটিক্যাল বা শব্দগুলা বা কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা জাস্ট দেখে দিয়েছি। শুধু আইন পরিবর্তন নয়, শক্তভাবে প্রয়োগের পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। 2010 থেকে আজ পর্যন্ত প্রায় 80 রুলস হয়েছে এবং সেই সব রুলস তারা পরিবর্তনের জন্য করেছে। প্লাস সরকার নিজে, আপনি আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 এই দুটোকে সাসপেন্ড করে এবং নতুন আইন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 2020, তার মানে হলো ওভারঅল তারা যেটা করছে সেটার কারণে কিন্তু মার্কেট অবশ্যই একটা ভালো দিকে যাবে। প্রস্তাবিত নতুন আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পর সংসদে পাশ করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আমরার বেচা কেনার খবর জানাতে ঝালকাঠির ভীমরুলি বাজারে আছেন সহকর্মী পলাশ সাই। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পলাশ, ভাদ্র মাসের এই মিষ্টি ভোরে আমি এখন দাঁড়িয়ে আছি ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভীমরুলি খালের পাশের ভাসমান এই হাটকে ঘিরে। আমরার মৌসুমকে কেন্দ্র করে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই ভীমরুলি গ্রাম সহ আশপাশের গ্রামগুলো জমজমাট আমরার হাট বাজার বসে
প্রতিদিনই এই বাজার বসে, যদিও এই সকালবেলা এখনো হাট জমে ওঠেনি। আমার পেছনে এই ভাসমান হাট, সকাল 10টার পরে হাট জমতে শুরু করবে। 9টা থেকেই এই ভাসমান খালগুলোতে অসংখ্য আমরা বোঝাই করে স্থানীয় চাষিরা এই হাটে বেচতে আসবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, বরিশালের আমরা নামে সারা দেশে যে আমরা সরবরাহ হয় তার প্রধান যোগান দেয় এই ঝালকাঠির ভীমরুলি গ্রাম সহ আশপাশের 25টি গ্রামে। কৃষি বিভাগ থেকে পাওয়া তথ্যে আমি জানতে পেরেছি যে এবছর ঝালকাঠি জেলা জুড়ে 720 হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। কৃষি বিভাগ আমাকে আরো জানিয়েছে যে এক একটি আমড়া গাছ থেকে কমপক্ষে 3000 টাকার আমড়া বেচতে পারবেন স্থানীয় চাষিরা। তবে আমি এখানকার অসংখ্য চাষির সাথে কথা বলে জেনেছি এবারে যে সম্প্রতি বন্যা হয়েছে সেই বন্যার কারণে আমড়ার ফলন এবছর একটু কম, যে কারণে চাষিরা একটু লোকসানের মুখে পড়েছে। হাট ঘুরে আমি জানতে পেরেছি যে এবছর আমরা প্রথম দিকে 1200 টাকা মন দরে বিক্রি হলেও এখন আমরা বিক্রি হচ্ছে 800, 900 থেকে 1000 টাকায়। তবে আমরার মৌসুমের শেষের দিকে অর্থাৎ আশ্বিন মাসের শেষের দিকে আমরা মন প্রতি 2000 টাকায় বিক্রি হবে, তখন হয়তো চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। তো এখন এই আমরার হাটে গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে, হাট এখনো জমে ওঠেনি, কিছুক্ষণের মধ্যেই এই হাট জমতে শুরু করবে। আমার পেছনে 2-1টি আমরার নৌকা ইতোমধ্যেই আসতে শুরু করেছে। পুরো খাল জুড়ে নৌকার সমারোহ থাকবে, অসংখ্য চাষিরা এখানে আসবেন আমরার পর্সা নিয়ে। আর স্থানীয় চাষি সহ দূর দূরান্তের পাইকাররা এখান থেকে আমড়া কিনে সারা দেশে সরবরাহ করবে। কৃষি বিভাগ থেকে আমি আরো জানতে পেরেছি এই জেলার কমপক্ষে 5000 চাষি এই আমড়া চাষের সাথে জড়িত। আমড়া চাষেই তাদের জীবন জীবিকা, কম করে হলেও 2 মাস এই আমড়া চাষেই তাদের জীবন জীবিকা চলে। তো এই ছিল ঝালকাঠির ভীমরুলি গ্রাম থেকে আমরার ভাসমান হাট বাজারের সর্বশেষ পরিস্থিতি। তামিম। ঝালকাঠির ভীমরুলি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পলাশ রায়, জানাচ্ছিলেন সেখানকার আমড়া বেচা কেনার খবর। ধীরে ধীরে প্রাণ ফিরছে পাহাড়ি জেলা রাঙ্গামাটির পর্যটনে। করোনা মহামারীর কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। করোনার কারণে গত 18ই মার্চ রাঙ্গামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 5 মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক আসতে শুরু করলেও ছুটির দিনগুলোতে ভিড় বেশি। দীর্ঘ সময় ঘরে বন্দি থাকার পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন পাহাড়, ঝর্ণা ও হ্রদের দেশ রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির লেক, তারপর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, অসম্ভব সুন্দর একটা জায়গা। পরিবার নিয়ে সবাই অনেকদিন পরে আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে। অপরদিকে নানা অজুহাতে স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মাস্ক পরতে ভালো লাগে, মাথায় মুখে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ছবি তোলার জন্য খুলে রাখছি আর কি। পর্যটক আসতে শুরু করায় ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন হোটেল ব্যবসায়ী ও বোটঘাট ইজারাদার। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলো তো আমাদের টুরিস্ট মৌসুম, আমরা আশা করতেছি যে আমাদের টুরিস্ট আরো বাড়বে। ভালো পর্যটক আসতেছে বন্ধর দিনগুলো, আশা করি আগামীতে আরো ভালো হবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। টুরিস্টদেরকে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। পর্যটক আসা শুরু হলেও এখনো গ্রুপ ভিত্তিক পর্যটকরা আসছে না বলে জানালেন সংশ্লিষ্টরা। আপাতত গ্রুপ ট্যুরগুলো নাই, যারা বাস নিয়ে বেড়াতে আসে একেবারে দলবদ্ধভাবে, সেই ট্যুরগুলো নাই। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতি বছর রাঙ্গামাটিতে প্রায় 5 লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, রাঙ্গামাটি। টাঙ্গাইলের বাজিতপুর কাপড়ের হাটের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের তালুকদার। আমরা চলে যাচ্ছি তার কাছে। কাদের। তামিম, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে দীর্ঘদিন যাবৎ করোনা পরিস্থিতি এবং এই যে সাম্প্রতিক যে
বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু টাঙ্গাইলের যে তাঁতপল্লী রয়েছে, তাঁত শিল্প রয়েছে, সেই তাঁত শিল্পের যে তাঁতিরা রয়েছে সেই তাঁতিরা কিন্তু চরমভাবে বিপর্যস্ত হয়েছে। তারা লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম পর্যায়ে যে হয়েছিল এই করোনা পরিস্থিতির কারণে লকডাউনে থেকে তাদের যে লাখ লাখ টাকার যে এই শাড়ি কাপড়গুলো আছে সেই শাড়ি কাপড়গুলো কিন্তু তারা বিক্রি করতে পারেনি। হাট বাজার সকল কিছুই বন্ধ ছিল। তারপরেই আবার চলে আসলো বন্যা পরিস্থিতি। সেই বন্যা পরিস্থিতির কারণে এই যে দীর্ঘদিনের যে বন্যা, সেই বন্যায় এই যে তাঁত শিল্পগুলো যে রয়েছে, তাঁতপল্লী রয়েছে, সেই তাঁতপল্লীর বেশ কিছু তাঁত কিন্তু তলিয়ে যাওয়ার কারণে তারা উৎপাদন করতে পারেনি। এর আগে এই যে লকডাউনে তারা আসলে এই যে শাড়ি কাপড়ের যে ব্যবসাটি রয়েছে সেই শাড়ি কাপড়ের ব্যবসাটি হচ্ছে আসলে সিজনাল ব্যবসা যাকে বলে। এই যে ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ, পহেলা বৈশাখ এবং পূজাকে কেন্দ্র করে আসলে এই তাদের শাড়ি কাপড়গুলো বিক্রি হয়ে থাকে। অর্থাৎ যে কোনো উৎসবকে কেন্দ্র করেই তাদের শাড়ি কাপড়গুলো কিন্তু মানুষজন কিনে থাকে। সেই শাড়ি কাপড় উৎপাদন করলেও তারা কিন্তু বিক্রি করতে পারেনি। এই যে করোনা পরিস্থিতি এবং মহামারী যে এই যে বন্যা, এই বন্যার কারণে আসলে তারা এই শাড়ি কাপড়গুলো বিক্রি করতে পারেনি। ফলে প্রত্যেক তাঁতির কিন্তু লক্ষ লক্ষ টাকার শাড়ি কাপড় আটকা পড়ে আছে। হাট বাজার সকল কিছু বন্ধ থাকার কারণে আসলে তারা এই বিপর্যস্ত অবস্থায় পড়েছে। আবার দীর্ঘদিন হাট বাজার বন্ধ থাকার কারণে সম্প্রতি আবার প্রত্যেকটা হাট চালু হয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসার কারণে আসলে এই যে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি টাঙ্গাইল পৌর এলাকার যে বাজিতপুর পাইকারি শাড়ির হাট রয়েছে, সেই পাইকারি শাড়ির হাটে আমরা এখানে অবস্থান করেছি। সেখানে আমরা তাঁতিদের সাথে এবং যারা এখানে ক্রেতা রয়েছে তা ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এখানে সম্প্রতি হাট শুরু হলেও আসলে কিন্তু সেইভাবে কিন্তু আসলে জমে ওঠেনি এখন পর্যন্ত। আমরা এই মুহূর্তে কথা বলবো, একজন ক্রেতা এসেছে হাটে, সেই ক্রেতার সাথে আমরা কথা বলবো। আমরা জিজ্ঞেস করব যে এই যে আপনাদের দীর্ঘদিনের যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে আসলে পুরোপুরি হাট লাগছে কিনা এবং আপনাদের বেচা বিক্রি কেমন রয়েছে, আপনি কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, কি জন্য আসছেন? আমি সিরাজগঞ্জ থেকে আসছি, এখানে রেগুলার আসি। এখন 2 মাস পরে একদিন আসতে পারি না। বেচাকেনা খুব খারাপ। মনে হয় করোনার প্রভাব যত এই তাঁতিদের উপরে পড়ছে। বেচাকেনা এত খারাপ, বুঝছেন? বেচাকেনাই নাই ধরা চলে। আগে গেলে বগলি বাট্টানে 8 খরচ লস, বেচাকেনা হয়ই না, এরকম অবস্থা। আচ্ছা জি ভাই, আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন, আপনাদের যদি একটু বলেন। আমি আসছি টাঙ্গাইল পোড়াবাড়ি থেকে। হাটে বেচাকেনি নাই, খুবই খারাপ অবস্থা। এদিকে বন্যা, এদিকে করোনা, মানে নানান দিকে সমস্যা হয়েছে, বুঝছেন? শাড়ি কাপড় নিয়ে আসছেন? হ্যাঁ, শাড়ি, এই যে শাড়ি দেখেন এইগুলো নিয়ে আসছি। বেচাকেনি খুবই খারাপ। আচ্ছা জি ভাই, আপনাকে একটু জিজ্ঞেস করবো যে এই যে এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ শাড়ি কাপড় বিক্রি করেছেন এবং বর্তমান পরিস্থিতি কি? শাড়ি ভাই আসলে হাটে কাস্টমার নাই, দূর দূরান্ত থেকে লোক আসে না, ইন্ডিয়ার অবস্থা ভালো না, এগুলা চলতেছে না। মানে প্রতি কাপড় আপনার এক পিস কাপড়ে 100 টাকা করে লস হয়। এখন অনেক গরিব তাঁতি আছে, তাকে তো লস হলে তাও মানে টাকার দরকার, এভাবে বেচতে হয়। তা তো অনেক বন্ধ হয়ে গেছে, বয়ে পড়ছে সব তাঁত, কাপড় চলতেছে না। কাপড় বিক্রি করলে লস হয়। জি ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করবো যে এই যে আগে কেমন দাম ছিল, বর্তমানে কেমন দাম, বর্তমানে কি পরিমাণ বেচা বিক্রি হচ্ছে? বর্তমানে বেচা কিনা অবস্থা খুব খারাপ ভাই। 1000 পিস আনছি, 200 পিস বেচছি। আর হলো আপনার পিছে 200 টাকা লস আগের কাপড়ের থেকে, আগের কোলায়। আর বর্তমানে 100 টাকা লস। কেন? মানে বিক্রি নাই। তাতে মনে করেন যে ঋণ পিন করে তাঁত করছে, কিস্তি দেওয়ার লাগে, বাকি বুকি নিয়ে বানিয়ে তৈরি করে লস দেবে। এদিকে কিস্তি দিতে হয়, লোন নিচ্ছে, এই অবস্থা। খুব মানে যদি আপনার এই শাড়িগুলা ইন্ডিয়া প্রচুর যাইতো আগে, কারণ ইন্ডিয়া করোনার অবস্থা খুব খারাপ। ইন্ডিয়া যদি যায় তাহলে কিছুটা মনে করেন তাতে বাঁচবো, তাহলে আর বাঁচার উপায় নেই।
জি, আমি তাঁতি এবং এখানকার যে স্থানীয় তাঁতি রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে, আমি আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে বর্তমানে তাদের পরিস্থিতি কি, এই শাড়ি কাপড় আসলে কেমন চলছে, তাদের উৎপাদনের অবস্থা কি, সেটা আমি তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা সেটি হচ্ছে যে এই যে দীর্ঘদিনের যে করোনা পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির কারণে আসলে তাঁতিরা তাদের যে উৎপাদিত শাড়ি আছে সেই শাড়িগুলো বিক্রি করতে পারেনি। লাখ লাখ টাকার শাড়ি তারা আসলে মজুত করে রেখেছে, তারা কোথাও বিক্রি করতে পারছে না। আবার যাও বা বর্তমান পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে, এই যে হাট বাজারগুলো খুলে দিয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেই তুলনায় কিন্তু তারা এই শাড়িগুলো বিক্রি করতে পারছে না। প্রত্যেকটি শাড়িতেই 2 থেকে 300 টাকা লোকসানে তাদেরকে বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে, যেই কারণে আসলে তারা চরমভাবে লোকসানের শিকার হচ্ছে। আপনি জানেন যে এই যে টাঙ্গাইলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই বন্যায় কিন্তু টাঙ্গাইলের যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলার 11টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছিল, যেই কারণে আসলে এই বন্যার মধ্যে এই যে তাঁত শিল্প রয়েছে, তাঁতপল্লী রয়েছে, সেই তাঁতপল্লীগুলো কিন্তু প্রত্যেকটি তাঁতেই কিন্তু পানি উঠে আসলে তারা চরমভাবে বিপদে পড়েছে। একদিকে করোনা পরিস্থিতিতে তাদের উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারেনি, অন্যদিকে তাঁত ঘরে পানি উঠে তাদের কিন্তু মূল্যবান যে যন্ত্রাংশগুলো রয়েছে তাঁতের, সেই তাঁতের যন্ত্রাংশগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যেই কারণে আসলে তারা চরমভাবে লোকসানে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে তাঁতের যে অবস্থা, তাতে আসলে টিকে রাখা, মানে এই শিল্পকে টিকিয়ে রাখা তাদের জন্য আসলে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে টাঙ্গাইলের বাজিতপুর কাপড়ের হাট থেকে বিস্তারিত। তামিম। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার। জানাবো দেশের বাইরের খবর। 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এতে করে অন্যান্য দেশে আটকা পড়া সৌদি নাগরিকরা দেশে ফেরার পাশাপাশি সৌদি আরবের বসবাসরতরাও দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিকরা বৈধ ভিসা সাপেক্ষে 15 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে সৌদি সরকার আগামী 1 জানুয়ারি অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটি তুলে দিয়েছে। অর্থাৎ আগামী 1 জানুয়ারি থেকে সকল ধরনের আন্তর্জাতিক যোগাযোগ এবং ফ্লাইট চলাচল সেটা কিন্তু চালু হচ্ছে সৌদি আরবে। এর আগে সৌদি আরবে এই গত মার্চের 15 তারিখ থেকে যে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছিল, সেটি কিন্তু আবারও বিশেষ বিমানের মাধ্যমে বেশ কিছু ফ্লাইট চলাচল করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এখানে থাকা প্রবাসী যারা আছেন তারা তাদের নিজেদের স্বজনদেরকে আশ্বস্ত করতে পারছেন যে অচিরেই হয়তো তারা ফিরতে পারবেন। এখানে থাকা প্রবাসীরাও কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্তে খুশি। আমরা যারা সৌদি আরবে আছি এবং দেশে আছি তারা অবাধে আবার ফ্লাইটের মাধ্যমে আসা যাওয়া করতে পারবো। 2021 জানুয়ারি থেকেই আন্তর্জাতিক ফ্লাইট ওপেন করে দিবে। এখনো আছে বিশেষ ফ্লাইট হিসাবে, কিন্তু আগের মতো স্বাভাবিক গতিতে চলবে সেই জিনিসটা তারা আমাদের প্রবাসীদের মাঝে ঘোষণা দিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করেছে এবং আমাদের যে ভাইরা দেশে আছে তারা আসতে পারবে, এবং এই জন্য আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। দেশে থাকা প্রবাসী যারা আছেন তারা কিন্তু এখন নিশ্চিত হতে পেরেছেন যে একটি সুনির্দিষ্ট তারিখ তারা পেয়েছেন, যে তারিখ থেকে কিন্তু মূলত তারা এই সৌদি আরবে আবারও আগের মতো আসা যাওয়া করতে পারবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 32টি দেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা এখনও তুলে নেয়নি কুয়েত সরকার। এতে চরম হতাশায় ভুগতে ছুটিতে থাকা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন, অনেকেরই আবার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুয়েতে ফেরা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এ অবস্থায় কুয়েত সরকারের সঙ্গে কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে দ্রুত বিমান চলাচলের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। এখনো তুলে নেওয়া হয়নি বাংলাদেশ সহ 32 দেশের উপর বিমান চলাচলের নিষেধাজ্ঞা। ফলে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশে আছেন চরম বিপাকে। মাঝে মধ্যে চার্টার বিমান চালু হলেও কিন্তু কুয়েতে আসার কোনো বিমানে যাত্রী বহন করা হচ্ছে না। ছুটিতে থাকা প্রবাসীরা অনেকেই আকামাহীন হয়ে এবং অনেকের আকামা শেষ হওয়ার পথে। এমত অবস্থায় তারা আছেন চরম হতাশার মধ্যে। কুয়েতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যেন অতি শীঘ্র বিমান সার্ভিস কুয়েত টু ঢাকা, ঢাকা টু কুয়েত চালু করা হয়, তাতে করে
আমাদের যারা আটকে পড়া কুয়েত প্রবাসীরা যেন দ্রুত কুয়েত ফিরতে পারে। প্রতিটি প্রবাসী নাগরিক খুবই চিন্তিত এবং হতাশার বেড়াজালে আছেন। আমরা চাই বাংলাদেশ সরকার এবং কুয়েত সরকার কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে বিমান চলাচলের ব্যাপারটা নিয়ে খুব শীঘ্রই একটা সমাধান করবেন। বাংলাদেশ সরকার কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে বিমান চলাচল চালু না করেন এসব শ্রমিকরা হয়ে পড়বেন কর্মহীন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সংবাদ কুয়েত। সুইডেনে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, সেই সাথে বাড়ছে আবাসন সংকটও। দেশটিতে বরাবরই নতুনদের জন্য আবাসন একটা বড় সমস্যা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের বিভিন্ন আবাসন গ্রুপের মাধ্যমে অনেকেই নিচ্ছেন বাসা ভাড়া। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি পাড়ি দিচ্ছেন সুইডেনে। দেশটিতে আসা নতুন এসব বাংলাদেশিদের পড়তে হয় আবাসন বিড়ম্বনায়। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের প্রথম পছন্দ দেশটির রাজধানী স্টকহোম, আর তাই আবাসনে বাড়তি চাপ থাকে রাজধানী স্টকহোমে। যারা নতুন আসে এদের বড় একটা সমস্যা হলো আবাসন সমস্যা। আমি আসি এখানে 10-12টা বাসা চেঞ্জ করতেছি। ইউনিভার্সিটি বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে আবাসন ব্যবস্থা হেল্প করে, কিন্তু তার জন্য অনেক দীর্ঘ একটা সময় অপেক্ষা করা লাগে। যারা স্টুডেন্ট হিসেবে সুইডেনে এসেছেন বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, কারণ প্রত্যেকটি ইউনিভার্সিটিরই হাউজিং কোম্পানিগুলোর সাথে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ব্যাপারে কন্ট্রাক্ট থেকে থাকে এবং এক্ষেত্রে আপনি ওয়েটিং লিস্টে না থেকেও অনেক সময় বাসা পেতে পারেন। দেশটিতে বাসা ভাড়া নিতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, রয়েছে নানা নিয়মের বেড়াজাল। তবে বাংলাদেশিদের সহজে বাসা ভাড়া পেতে সহযোগিতা করে আসছে ফেসবুক ভিত্তিক বাংলাদেশি কয়েকটি গ্রুপ। এসব গ্রুপগুলোতে যুক্ত হয়ে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহজে বাসা ভাড়া নিতে পারছেন বাংলাদেশিরা। সুইডেন জুড়ে রয়েছে আবাসন সংকট, তবুও প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি সহ অভিবাসীরা পাড়ি দিচ্ছেন দেশটিতে। এখানে আসার আগে আবাসন সম্পর্কে আরও ভালোভাবে খোঁজ খবর রাখার পরামর্শ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার খবর। ঠাকুরগাঁওয়ের রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিতে নারী ফুটবলারদের প্রশিক্ষণ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বকুল, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি রাঙ্গাটুঙ্গি এলাকায়। সেখানে হচ্ছে যে মহিলা ফুটবল যে দল আছে তারা কিন্তু নিয়মিত এইখানে এই মাঠটিতেই অনুশীলন করেন। আমরা এই উদ্যোক্তার সাথে কথা বলেছি যে আসলে এই মহিলা দলকে কিভাবে ধরে রেখেছেন। তিনি বলছেন যে 2014 সালে এই একাডেমিটিকে প্রতিষ্ঠা করে তিনি। তবে ধীরে ধীরে এখন পর্যন্ত এখানে খেলোয়াড়দের সংখ্যা 55 জন। এরই মধ্যে আমরা যেটা জানি যে 5 জন জাতীয় দলে খেলছেন এবং 8 জন হচ্ছে বিকেএসপিতে খেলছেন। তবে এখানকার একদম গ্রাম্য যে অঞ্চল, সেই অঞ্চলের আশেপাশে যারা আছে খেলোয়াড়রা তারা কিন্তু কেউ বা সাইকেলে করে আসে এখানে অনুশীলন করতে, আবার কেউ পায়ে হেঁটে আসে। তো সব মিলিয়ে এই খেলোয়াড়দের যে অনুশীলন এবং সারা দেশে যে একটা ভূমিকা রাখছে সেইভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা পাচ্ছে না। আমরা বলতে পারি, আমরা এইখানকার উদ্যোক্তার সাথে কথা বলেছি যিনি এই খেলোয়াড়দের পরিচালনা করেন। তিনি বলছেন করোনাকালীন সময়েও কিন্তু তেমন কোনো সহযোগিতা পায়নি। শুধুমাত্র ঠাকুরগাঁ যে ডিএসএ আছে তাদের কাছ থেকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা পেয়েছেন। তবে জাতীয় যে ফুটবল ফেডারেশন তারা কিন্তু কোনো রকমেই তাদেরকে সহযোগিতা করেননি। তারপরেও কিন্তু তার নিজ উদ্যোগে এখানে কিন্তু আপনার এই খেলা পরিচালনা করে আসছেন এবং নিয়মিত অনুশীলন চর্চা করে যাচ্ছেন। তো আমরা এই বিষয়ে একজন খেলোয়াড়দের কাছে জানতে চাবো যে আসলে তারা কতদূর এগুচ্ছেন এই অনুশীলনের মাধ্যমে এবং কোথায় কোথায় খেলেছেন। আমরা একটু জানতে চাই যে আসলে আপনারা এখন পর্যন্ত আপনাদের খেলোয়াড় যে আছে তারা কোথায় কোথায় খেলেছে এবং কি সমস্যা মানে ফেস করছেন আপনারা। আমরা অনেক জায়গায় খেলছি। তারপরে আমাদের 6 জন ন্যাশনালে খেলতেছে জাতীয় পর্যায়ে, আর 8 জন খেলতেছে বিকেএসপি। আমরা বাকি এখানে আছি 45-50 জনের মতো খেলোয়াড়।
আমরা অনেক কষ্ট করে আসি, বৃষ্টির সময় মাঠে খেলতে আসি, আমাদের অনেক সমস্যা হয়, রাস্তার মধ্যে কাদা, তারপর অনেক দূরে দূরে থেকে আমরা খেলতে আসি, সবাই মানে সময় মতো আসতে পারি না, কারণ আমাদের যাতায়াতের সমস্যা হয়। এই সমস্যাটা যদি আমরা আমাদেরকে সমাধান করতে পারি, তাহলে আমরা মানে একসাথে আমরা একসাথে প্র্যাকটিস করতে পারবো সবাই। আমরা অনেক সময় অ্যাডজাস্ট করতে পারি না, কারণ যাদের সাইকেল আছে তারা একটু আগে আসে, যাদের নাই তারা একটু পরে আসে, অনেক এরকম সমস্যা হয়। আর আমরা অনেক সময় মানে সহযোগিতা পাই না। এই একটা গ্রামে খেলি আমরা, মানে এতগুলা খেলোয়াড়, তার মধ্যেও মানে আমাদের সহযোগিতা কোথাও থেকে আমরা তেমনটা পাইনি। মানে যারা বাইরে খেলে তারা তো বাইরেই আছে, আর যারা এখানে আছে তারা মানে তেমনটা কিছু পায়নি আর কি। আচ্ছা, আমরা আরেকজন খেলোয়াড়দের কাছে জানতে চাবো যে আসলে তারা কি ধরনের মানে খেলা অনুশীলন করছেন এবং তারা এখন পর্যন্ত কোন কোন জায়গায় কোন কোন দেশে ঘুরে আসছেন। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আসলে কোন কোন জায়গা ঘুরে আসছেন দেশের বাইরে। আসলে আমার প্রথম যাত্রা শুরু হয় হচ্ছে হংকং থেকে। হংকং এর পর গেছিলাম আমি ভুটানের পর হচ্ছে থাইল্যান্ডে, তারপর মায়ানমারে। আমার যাওয়া মতো আমি 4টা দেশ গেছি, আর 4টা দেশ ভ্রমণ করে আসছি। আর খুব ভালো লাগছে তাদের সাথে মানে যাওয়ার পর, অনেক ভালো লাগছে। দেশের বাইরে যাওয়া মানে কি খুব গর্বের বিষয়। আর এখান থেকে এত গ্রামে থেকে উঠে যাওয়া মানে খুব টাফ ব্যাপার। সাধারণত আমাদের ফ্যামিলি থেকে কিংবা অন্যান্য ফ্যামিলি থেকে এরকম সুযোগ সুবিধা পাইনি। আসলে আমাদের এখান থেকে বাসায় যাইতে আসতে যতটুকু সমস্যা হয়, কেউ বা সাইকেলে আসে, কেউ বা হেঁটে আসে। যখন তারা সাইকেলে আসে কেউ আগে আসে 5 মিনিট, যারা হেঁটে আসে তারা 10 মিনিট লেট হয়। আমরা সময় মতো সবাই মিলে অ্যাডজাস্টভাবে প্র্যাকটিসটা করতে পারি না। আর আমরা করোনার জন্য ছুটিতে বাসায় আসছি। আমাদের জয়নুল স্যার, সুগার স্যার, তাজুল স্যার মিলে আমাদেরকে অনুশীলন করাচ্ছে। আর আমরা এক কথায় কি টাইম টুভাবে আসতে পারি না, যাতায়াতের জন্য আমরা ঠিকমতো আসতে পারি না। আর আমাদের আর্থিকভাবে সহযোগিতা করার মতো কেউ নাই, কারণ আমরা যারা বাইরে আসি তারা তো আসি, যারা এখানে আসে তাদের সহযোগিতা মতো কেউ নাই। আসলে করোনার জন্য খুবই বিষয়টা খারাপজনক লাগতেছে যে কেউ আমাদের সাহায্য করতেছে না। আমি চাই যেন আমাদেরকে কেউ সাহায্য করুন। জি, ধন্যবাদ। আমরা জানতে চাবো যে এইখানকার যে উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তার কাছে যে তিনি আসলে এই খেলা কিভাবে পরিবেশন করছেন, মানে এই সংকট মুহূর্তের মধ্যেও আপনি যদি একটু বলেন যে এই খেলা পরিচালনা করতে কতটুকু বেগ পেতে হচ্ছে, আপনি যেহেতু নিজ উদ্যোগে সব কিছু করছেন। ধন্যবাদ সময় টেলিভিশনকে, আজকে সুপ্রভাত। আপনি যে কথা বললেন যে সমস্যার কথা বললে শেষ হবে না, কিন্তু সমস্যার কথা বললে আবার আমি কাজও করতে পারবো না। এটাও আমি জানি যে যখন আমি শুরু করি তখনও আমি জানি যে অনেক সমস্যা আমাকে ফেস করতে হবে এবং ফেস করতেছি। যে সমস্ত সমস্যার কথা ভেবেছিলাম শুরুতে, সেগুলোর চেয়ে কিন্তু আরও অন্য ধরনের সমস্যা আছে। তো অনেক সমস্যার মধ্য দিয়েও কিন্তু আমরা আজ পর্যন্ত 2014 থেকে 2020 এ পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আমাদের অর্জন 6 জন খেলোয়াড় জাতীয় দলে খেলছে, 8 জনের মতো আমাদের বিকেএসপিতে খেলছে। এবং আপনি জানেন ইতিমধ্যে যে লিগ মেয়েতে শুরু হয়েছিল, 8টি দলের 7টি দলে খেলছিল, তার ভিতরে 5টি দলে কিন্তু আমাদের মেয়েরা খেলায় অংশ নিয়েছে। তো আমরা মনে করি যে এ পর্যন্ত আমাদের সহযোগিতার যদি কথা বলে অর্থনৈতিক, আমি বলবো সহযোগিতা 2 রকম, একটা হচ্ছে প্রশাসনিক মানসিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। আমি প্রশাসনিক স্থানীয়ভাবে সহায়তা পাই আমাদের এখানকার লিডার। জি, আমরা মোটামুটি তা ওনার কাছে জানতে পেরেছি যে তিনি যেভাবে খেলা পরিচালনা করছেন। তো সার্বিক বিষয় মিলিয়ে আমরা যদি বলি যে যদি সরকারি সহায়তা পায় এই দলে, তাহলে কিন্তু জাতীয়ভাবে আরও বেশি ভূমিকা রাখবে এই দলটি। তো এই ছিল ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল থেকে সর্বশেষ পরিস্থিতি। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। নানা দোলাচলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। কোয়ারেন্টিনে থেকে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন, আর সফরে যেতে পারবে অন্তত 43 জন ক্রিকেট ও কোচিং স্টাফ। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া শর্তের বিপক্ষে এমনই 2টি প্রস্তাব লঙ্কা ক্রিকেট বোর্ডকে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে লঙ্কা সফরে 3টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে এসএলসি। দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমনই নির্দেশনা এসেছে। শ্রীলঙ্কার এক চিঠি আর 3 শর্ত চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচের টেস্ট সিরিজ। কঠিন 3 শর্ত মানলেই তবেই শ্রীলঙ্কার মাটিতে পা রাখতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। শর্তগুলো হলো, বাংলাদেশ দলকে অবশ্যই 2 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতেই হবে,
2 65 জন নয় জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ সর্বোচ্চ 30 জন লঙ্কা সফরে যেতে পারবেন এবং 3 করোনা টেস্টে অংশ নিতে হবে দলের সবাইকে। যদিও এর আগে এক চিঠিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছিল 1 সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের, কিন্তু কেন সিদ্ধান্তের ইউটার্ন ব্যাখ্যা দিলেন এই লঙ্কান বোর্ড কর্তা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধির নীতিমালা পেয়েছি, সেটাই আমরা বিসিবির কাছে পাঠিয়েছি। আমরা এখন বিসিবির উত্তরের অপেক্ষায় আছি, তারা জানালেই আমরা সিরিজের যাবতীয় প্রস্তুতি শুরু করব। একরকম বিনা মেঘে বজ্রপাত বিসিবির ওপর। শ্রীলঙ্কা সফরের আগেই ধাক্কা খেল ক্রিকেট বোর্ড, তবে শর্তগুলো কঠিন হলেও সমাধানের পথ খুঁজছে বিসিবি। এ নিয়ে নিজেদের মধ্যে সভা করেছেন আকরাম, সুজন, নান্নুরা। 1 নম্বর শর্ত 2 সপ্তাহের কোয়ারেন্টিন মানবে বোর্ড, তবে অনুশীলনের সুযোগ সুবিধা দিতে হবে। 30 জন নয় মোট 43 জনের সফরের অনুমতি দিতে হবে শ্রীলঙ্কার সরকারকে। এই দুটি প্রস্তাব মানলে সিরিজ মাঠে গড়াবে, নয়তো সিরিজ চলে যেতে পারে করোনার পেটে। তো ওরা আপনার কোয়ারেন্টিনের একটা এক এক সময় এক এক ধরনের কথা বলেছে, যে কোনোদিন বলেছে 6 দিন হবে বা কোনোদিন বলেছে আপনার 14 দিন হবে। তাহলে তো মানে আমাদের জন্য ম্যাচে রেডি হওয়াটা ডিফিকাল্ট প্লেয়ারদের জন্য। আমরা আমাদের পয়েন্ট আছে ওগুলো আমরা পাঠাবো, দেখি ওটা ফিউচারে কি হয়। যুক্তরাজ্যের করোনা নীতিমালা অনেক কড়াকড়ি, কিন্তু তারপরেও পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে কোয়ারেন্টিনে থাকতে হয়নি। টাইগারদের ক্ষেত্রে শেষ পর্যন্ত যদি লঙ্কানদের বেঁধে দেওয়া সব শর্ত মানতে হয়, তাহলে অনেক বেকায়দায় পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এই যেমন অনুশীলন ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে 14 দিনের কোয়ারেন্টিনে থাকলে সিরিজের আগে টাইগারদের হবে না আদর্শ প্রস্তুতি, ভেস্তে যাবে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লিগ 1-এ টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ততা পেল প্যারিস সেন্ট জার্মে। অলিম্পিক মার্শেইয়ের কাছে 1-0 গোলে হেরেছে টাচেল শিষ্যরা। এ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার সহ 2 দলের 5 ফুটবলার। এদিকে পিএসজির হারের রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে টটেনহ্যাম হটস্পার। স্পারদের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে এভারটন। ভোরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীতে বাস কাউন্টারের টেবিলের ভেতরে মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই, বাবা মার খোঁজে পুলিশ। আধিপত্য বিস্তারের জেরে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। উপনির্বাচনে প্রার্থী বদলের দাবিতে নওগাঁয় বিক্ষোভ। এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ নির্মাণ কাজ। ক্ষতিপূরণ না দিয়েই জমি অধিগ্রহণের অভিযোগ, ভাঙা হয়েছে বেশ কিছু স্থাপনা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।